আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো স্বাগতম আজকের আমাদের অর্থনীতি ফ্রি লাইভ ক্লাসে, আমাদের এমসিকিউ সলভিং ক্লাস আর কি। এখানে আমরা আজকে এমসিকিউ সলভ করব। তো আজকে কোন কলেজের এমসিকিউ সলভ করতে পারে একটু কমেন্ট করে জানাও তো। একটু জলদি কমেন্ট করে জানাবা। আজকে একটা আমাদের বাংলাদেশের টপ কলেজ, ওয়ান অফ দ্য মোস্ট মানে ফেমাস বলতে পারো, ঠিক আছে? তো এইরকম একটা কলেজের আমরা ক্লাস করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কলেজের প্রশ্ন সলভ করাবো। তো দেখি তোমরা কমেন্ট করে জানাও কোন কলেজ হইতে পারে। আর যেহেতু ফ্রি ক্লাস, সবাই ক্লাসটা জলদি শেয়ার করে দিবা। ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সবাই যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই যুক্ত হয়ে যাবা আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমরা সবাই একটু জয়েন করে ফেলো। আচ্ছা, কোথায় সবাই? সবাই কোথায়? আজকে ফ্রি ক্লাস ছিল, তোমরা জানো না? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সব কি ক্লিয়ার দেখা যাচ্ছে? সব শুনতে পারতেছো? ওকে, আজকে আমরা একটা বলতে পারো বাংলাদেশের একটা টপ কলেজ, সেই কলেজের আমরা আজকে এমসিকিউ সলভ করব। তাদের পরীক্ষা কীরকম হয়ে থাকে, তাদের প্রশ্নগুলো কেমন হয়ে থাকে, কতটুকু ক্রিটিক্যাল হয়ে থাকে, এইসব বিষয়গুলো আমরা দেখব। সো তোমরা একটু জলদি ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? ক্লাসটা সবাই শেয়ার করে দাও। আমিও ক্লাসটা শেয়ার করে দিই। আর আমরা বেশি সময় নেব না, ফ্রি ক্লাস। তবে একটা জিনিস মাথায় রাখবা, ফ্রি ক্লাস মানে আমাদের এত বেশি সময় নেই যে আমরা আজকে সব মানে পুরো ক্লাসটা আর কি আজকে রাতটা পুরো শেষ করে দেবো এই ক্লাসে, বিষয়টা এমনও না। আচ্ছা, তো আমাদের অর্থনীতি এমসিকিউ সলভ ক্লাস আমরা শুরু করে দিব। তোমাদের অপেক্ষাতেই আসি, তোমরা বললে আমি শুরু করে দেবো। বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করতে পারবো না। সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ফ্রি ক্লাস। আর এক কথায় আজকে 30টা এমসিকিউ সলভ করাবো। মনে করো যে 30টাই টপ এমসিকিউ, তোমাদের সব খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অধ্যায় না, আজকের ক্লাসটা মূলত এইচএসসি 26, এইচএসসি 26, এইচএসসি 26কে উদ্দেশ্য করে 27টা অবশ্যই ক্লাসটা করতে পারো, 27টা করলে কাজে দিবে। বাট 26-এর জন্যই, 26কে ডেডিকেট করে ক্লাস। এখানে ওভারঅল আমরা আজকে এমসিকিউ সলভ করব, অর্থাৎ একটা পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয়ে থাকে সেগুলো আমরা দেখব, ঠিক আছে? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিছুই না, সবই হবে। ওকে, আমরা শুরু করে দিই। আজকে আমরা শুরু করে দিই। ওকে, তো প্রথমে কি বলছে দেখো তো, উৎপাদন কৌশল নির্বাচন করা যায় কোন রেখার সাহায্যে? তোমরা ফার্স্ট সুন্দর মতো ক্লাসটা জাস্ট একটু শেয়ার করে রাখবা, তোমাদেরই উপকারে হবে, পরে আর খুঁজতে হবে না, ঠিক আছে? তো আমরা শুরু করে দিই। ফ্রি ক্লাস যেহেতু, এই জন্য শেয়ার করার কথাটা বলা হচ্ছে, যাতে করে সবাই দেখতে পারে, ক্লাস যারা আছে সবাই যেন দেখতে পারে, ঠিক আছে? ওকে, এখানে যারা দেখতেছো ধরো অ্যারাউন্ড 100 জন। সো আমি আশা করব তোমরা এইরকম কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে ভুল করবা না, ঠিক আছে? ভুল করা যাবে না। ওকে, তো আমরা শুরু করি। দেখি তোমরা কমেন্ট করো, জলদি কমেন্ট করো। কি বলছে প্রথমটা? কি বলছে যে উৎপাদন কৌশল নির্বাচন করা যায় কোন রেখার সাহায্যে? সো এখানে তোমরা অনেকেই আসো যেটা বলতে পারো তারা যে উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা, বাট বিষয়টা এটা না। উৎপাদন কৌশলের কথা বলছে, কৌশল যখন বলছে তখন এটা উৎপাদন সম্ভাবনা রেখা হবে না। উৎপাদন সম্ভাবনা রেখা দুইটি দ্রব্যের মধ্যে কিভাবে উৎপাদন করলে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা যাবে, কোন অবস্থানে উৎপাদন করতে হবে সেটা নির্দেশ করে, অথবা অর্জনযোগ্য অঞ্চল কোনটা সেইটা, বেকারত্ব কোনটা সেটা নির্দেশ করে, সুযোগ ব্যয় নির্দেশ করে। বাট এখানে বলছে কি কৌশলের কথা। সো কৌশলের কথা বললে কি হতে পারে একটু কমেন্ট করে জানাও দেখি। দেখছো মারিয়া, জলকাব্য, রোজিনা, পিয়া, সবারই একটাই কমেন্ট, সবাই বলতেছে, সবাই কিন্তু দেখো সবাই একটা করে একটাই কমেন্ট করতেছে, সেটা হচ্ছে 1-এর ক। সো আমি প্রথমেই ভুল করে দিলাম যে এইটা হবে না। এখন তোমরা উত্তর করো দেখি, পারো কিনা, পারো কিনা দেখো।
এইখানে তোমাদের যে কনফিউশনগুলো আছে এটাই বুঝাচ্ছি, যারা এখনো ভর্তি হও নাই তারা অবশ্যই ভর্তি হতে পারো, কারণ এখানে আমরা ইকোনমিক্সের আমি অন্তত যত ধরনের প্রশ্ন আছে যেভাবে হইতে পারে সব প্রশ্ন সলভ করে দিব, ঠিক আছে? ওকে ওকে, সবাই যুক্ত হয়ে যাও, ফার্স্ট যুক্ত হয়ে যাও। আচ্ছা, তাহলে এখানে কি হবে? একের ক হবে না অবশ্যই, যারা একের ক বলতেছো। আকাশ বলছে গ, মোট উৎপাদন রেখা, না এটাও হবে না। প্রান্তিক উৎপাদন রেখা, এইটাও হবে না। সায়েন্সের লাইভ হবে না, সায়েন্সের লাইভ তোমাদের ক্লাস টাইম বলে দেওয়া হবে, এইটা পোস্ট করে দেওয়া হয়, যদি সায়েন্সের লাইভ ক্লাস হওয়ার থাকে সেটা পোস্ট করে দেবে। তো এটা হচ্ছে উৎপাদন, অ্যান্সার হবে কি একের খ, সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা, একের অ্যান্সার তাহলে কি আসতেছে? খ। ওকে, 2 নম্বর দেখি, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। সো এটা হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রশ্ন। নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় কি হয়? নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কোনটা? সেটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলতে থাকি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কি অর্থ ব্যবস্থা? সমাজতান্ত্রিক, ঠিক আছে, সমাজতান্ত্রিক। তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি হয়ে থাকে? ধন বৈষম্য, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ধন বৈষম্য থাকে, বাট সমাজতান্ত্রিকে ধন বৈষম্য থাকে না। তার মানে দূরীকরণের বিশেষ বিধান রয়েছে, ঠিক। কেন্দ্রীয় পরিকল্পনা, হ্যাঁ এটা একটা কেন্দ্র থেকে পরিচালনা হয় অথবা রাষ্ট্র পরিচালনা করে থাকে, ঠিক আছে? তাহলে পরিকল্পনা কর্তৃপক্ষ উপস্থিত। ওকে, ভোগ নিয়ন্ত্রিত, ঠিক আছে? তো এখানে বলছে নিচের কোনটি সঠিক? তো ভোগ নিয়ন্ত্রিত, অবশ্যই নিয়ন্ত্রিত, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? ঘ, সবগুলোই হবে, ঠিক আছে, সবগুলোই হবে। তাহলে 2 এর অ্যান্সার ঘ। দেখি তোমরা ফার্স্ট অ্যান্সার করবা আমার সাথে সাথে, তোমরা সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবা। এটা অ্যান্সার করো। যেহেতু নটরডেম কলেজের প্রশ্ন, তুমি এখন মনে করতে হবে নটরডেম কলেজে অবশ্যই দেশ সেরা যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই পড়াশোনা করে। তো তুমি বলতে পারো ভাইয়া আমি তো ভালো পারি, তো আপনি কি আমাকে ডিমিন করতেছেন, ছোট করতেছেন? না, ছোট করতেছি না, বাট বিষয়টা হচ্ছে তুমি ওই জায়গায় নাই মানে যে তুমি খারাপ এটা বলতেছি না, বাট যারা ওইখানে গেছে তারা অবশ্যই কি, অবশ্যই এলিজেবল ওখানে ছিল, যোগ্য ছিল, আর তারা অবশ্যই ভালো স্টুডেন্ট জন্যই গেছে, তাই না? তো তারা যে প্রশ্নে পরীক্ষা দিছে, তাহলে ওই প্রশ্নে যদি পরীক্ষা দাও অবশ্যই তুমিও সেই লেভেলে যেতে পারবা। এতদিন কলেজ করো নাই, ঠিক আছে, হয় সমস্যা নেই, করো নাই, বাট এগুলো যদি তুমি তাও পেরে থাকো তাহলে অবশ্যই মনে করবা কি তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, ঠিক আছে? হ্যাঁ, তুলনা সম্ভব, সম্ভব। আচ্ছা, মুন কোনটা কোনটা আমাকে জানাবা একটু। কোন অঙ্কটা আমি মিলাতে পারিনি অথবা কোনটা করতে পারিনি সেটা আমাকে একটু জানা দিবা। দ্বিতীয় অধ্যায়ের যে কোনো সমস্যা তুমি আমাকে বলতে পারো, ঠিক আছে? একটু জাস্ট টাইপ করে দাও, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো তোমরা বলছো 3 এর ক, সামষ্টিক অর্থনীতির উপাদান কোনটি? দেখছো তোমাদের ল্যাকিংসটা দেখো। ভুল করো, স্বাভাবিক, ভুল করলেই ভালো, যেহেতু ভুল করো, বাট ফ্রি ক্লাস মানে এই না যেটা কোনো গুরুত্বপূর্ণ ক্লাস না, অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি সেম এইভাবেই ক্লাস নেবো, তোমাদের পেইড ব্যাচেও তোমাদের এইভাবেই ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তো ফারজানা খানম মুন, তুমি তোমার অ্যান্সারটা মানে প্রশ্নটা করতে পারো, সমস্যা নাই। বাট যারা 3 এর ক বলতেছো তারা কি আসলে বুঝে শুনে বলতেছো? সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক, ব্যষ্টিক হচ্ছে ক্ষুদ্র নিয়ে আলোচনা করে, সামষ্টিক সম্পূর্ণটা নিয়ে আলোচনা করে। তো সামষ্টিক অর্থনীতির উপাদান কোনটি? উৎপাদন, এটা ছোট আকারে হতে পারে, বড় আকারে হতে পারে। বিনিময় ছোট আকারে হতে পারে, বড় আকারে হতে পারে। বন্টন আলাদাভাবে বন্টন করতেই পারি, বাট দাম স্তরে যে হিসাবটা আছে সেটা হচ্ছে সামষ্টিকভাবে একটা আলোচনা করা হয়। সামষ্টিকভাবে বাজার যখন আমরা দাম নির্ধারণ করি সেখানে আমরা সব কিছুকে হিসাব করে তারপর আমরা কি দাম নির্ধারণ করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? 3 এর অ্যান্সার হবে ঘ। আরে ধরা খাই গেল, দেখছো সবাই ধরা খেয়ে যাচ্ছে। হোক, সমস্যা নাই, ধরা খাওয়া ভালো। এইবার এটার অ্যান্সার করো দেখি, এটাও কি কেউ ভুল করবো কিনা দেখি। কোনটা অ্যান্সার হতে পারে 4 এর? আচ্ছা, ভাইয়া যেহেতু পড়াচ্ছি আমি বলবো পর্যায়গত উপযোগ ধারণা কোন অর্থনীতিবিদ দেন? এটা কার অর্থনীতিবিদ, মানে কে ধারণা দেন, কোন অর্থনীতিবিদ? পল স্যামুয়েলসন, আলফ্রেড মার্শাল, হিগস এলেন, কেইনস? তো এটা হয়তো বা আলফ্রেড মার্শাল হতে পারে, তাই না? 4 এর অ্যান্সার কি হতে পারে? খ হতে পারে না? একটু কমেন্ট করো দেখি 4 এর। রোজিনা, তুমি যে অ্যান্সারটা করছো, রোজিনা এখানে 2 জন আছেন, তো রোজিনা রহমান যে সে বলছে ডি। সো ডি বলছো, কিসের ডি বলছো এটা একটু জানাবা, কারণ তুমি ধরো কমেন্ট করতেছো 3, তোমাকে যখন আমি 3 পড়াচ্ছি তখন তুমি 3D বলতেছো, বাট তুমি যখন 3 পড়তেছো তখন কিন্তু আমি 4 পড়াচ্ছি, ঠিক আছে? এটাও হতে পারে, অর্থাৎ আমি একটু আগে পড়াচ্ছি বাট লাইভে একটু ডিলে করে থাকে। সো এই জন্য তুমি যেটার অ্যান্সার দিচ্ছ সেটা আমাকেও জানাবা, বোঝা গেছে? সেটা একটু মেনশন করে দিবা যে 3D, 4ABC এরকম যে কোনো একটা কিছু। তো 4 এর ঘ, আকাশ বলছে 4 এর ঘ, ওকে, সে আমার উপর বিশ্বাস রাখেনি। পিয়া চৌধুরী বলছে 4SC, হিগস অ্যালেন, ওকে, পিয়ার অ্যান্সারটাও নিলাম। 4 এর ঘ, 4 এর ঘ, অনেকেই বলতেছে 4 এর ঘ কেইন্স, বাট কেইন্স কিন্তু এটা বলেনি। কেইন্স ধারণা দিছে মাইক্রো আর ম্যাক্রো,
ঠিক আছে, মাইক্রো আর কি ম্যাক্রো, এই দুইটা সম্পর্কে কেইন্স ধারণা দিয়েছেন। ঠিক আছে, সো মাইক্রো ম্যাক্রো এখানে, বাট এখানে কিন্তু সেটা বলা হয়নি। তো অনেকেই বলতেছে 4 খ। এখন একটা কথা বলি ভাইয়া, কখনো কাউকে বিশ্বাস করবে না, সেটা তোমার আব্বু আম্মু হোক, আমি হই, তোমার ভাই বোন হোক, তোমার হতেই পারে, যে কেউ হতে পারে। ঠিক আছে, সো কখনো কাউকে বিশ্বাস করা যাবে না, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। যদি প্রশ্ন উত্তরটা না পারো বলবা ভাইয়া পারি না, বাট ভাইয়া বলছে খ মানে যে খ, বিষয়টা এমন না। ঠিক আছে, তো আমি এটা তোমাকে কনফিউজ করার জন্য বলতেছিলাম, বাট এটা আলফ্রেড মার্শাল হবে না, এটার অ্যান্সার হবে হিগস অ্যালেন। অর্থাৎ পিয়া যে অ্যান্সারটা দিয়েছে সেটা ঠিক আছে, পিয়ার অ্যান্সারটা ঠিক আছে। 4 রোজিনা তুমি কেন ভুল করলা? রোজিনা তো ভুল করার কথা না। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু কনফিউজ হয়ে যায়। আমি বলি এই টাইপের কোশ্চেনগুলোতে একটু মানুষ কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, এটা একটু সমস্যা, বাট পর্যায়গত উপযোগ, যে কথাটা আমি কখনো আগে পড়াই নেই। ঠিক আছে, এই টাইপের অনেক কিছু আছে, অথবা তুমি পড়োনি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? হিগস অ্যালেন। পিয়ার অ্যান্সারটা ঠিক আছে, পিয়ার অ্যান্সারটা ঠিক আছে, উত্তর হচ্ছে কি গ। উত্তরটা কি গ। ওকে, এরপরে বলছে কি কিউ ইকুয়াল 5 - p চাহিদা অপেক্ষক। আমি যে টেস্ট পেপার থেকে তোমাদের এই প্রশ্নগুলো নিছি, সেই টেস্ট পেপারে এই প্রশ্নের উত্তর ভুল দেওয়া। সো কোথায় যাবে স্টুডেন্টরা, কোথায় যাবে? সব জায়গায় বিপদ। অর্থাৎ মানে বইয়ে যদি আমি ভরসা না করতে পারি তাহলে সমস্যা। এই জন্য বলতেছি, গাইড যারা লিখছেন, গাইড আমাদের মতোই কেউ একজন লিখছেন। ঠিক আছে, আমরা অনেকে কাজ করি, আমাদের এডুকেশন থেকেও কাজ করা হচ্ছে বই নিয়ে। ঠিক আছে, সো এখন কথাটা হচ্ছে আমি ভুল দিয়ে দিছি, তুমি কিন্তু জানো না, তুমি এটা দেখে পড়তেছো, এটা দিয়ে তুমি কনফিউজ হয়ে যাবা। সো এই জন্য বলি সবসময় বোর্ড বই পড়বা, সব সময় বোর্ড বইকে সলভ করার চেষ্টা করবা, বোর্ড বইটাকে ফলো করবা। ঠিক আছে, বোর্ড বই যারা লেখেন এটা অনেকবার কি করা হয়, চেক করা হয়, একদম জাস্ট থিওরিগুলো অনেক ভালোভাবে দেখা হয়, সব কিছুই ঠিক থাকে। ঠিক আছে, মিকি সিয়াম ভাইয়া আমাদের ক্লাসের টাইমে আপনার ক্লাসে ঢুকে যায়, বুঝিনি তোমাদের কোন ক্লাস? গুচ্ছের ক্লাস? এটা একটু হয়, এটা একটু হয়। ঠিক আছে, তোমাদের অ্যাডমিশনের ক্লাসও থাকে, এইচএসসির ক্লাসও থাকে। সো অ্যাডমিশনের ক্লাসটা হচ্ছে একটু দেরিতে হয়, শুরু হয় হয়তো বা। সো জোবার ভাই আসেন, জোবার ভাই ক্লাস নিতে যাচ্ছেন, সমস্যা নাই। তোমরা একটু রিফ্রেশ করো ফেসবুকে, এটা একটু জাস্ট একটু গ্লিচ হয়, আমি দেখছি। ওকে, তো এখানে বলছে কি কিউ ইকুয়াল 5 - p চাহিদা অপেক্ষকের সহগ 1। সহগ মানে যে সাথে সাথে হাঁটে। ঠিক আছে, তুমি যার সাথে হাঁটতেছো, তোমার প্রিয়তমার সাথে হাঁটতেছো, তোমার প্রিয়তমা যেদিকে বলতেছে তুমি সেই দিকে যাচ্ছ। ঠিক আছে, সো তোমার প্রিয়তমা যা বলতেছে তুমি তাই শুনতেছো। এইখানে প্রিয়তমা হচ্ছে এই পি। ঠিক আছে, পিটা কি? প্রিয়তমা। সো প্রিয়তমা একজন স্বাধীন, সে যা বলবে তাই শুনতে হবে। তাহলে এটা হচ্ছে স্বাধীন চলক। এটা কি চলক? স্বাধীন চলক। ঠিক আছে, এন্ড কথা হচ্ছে যে চলতেছে সে চলক, বাট তুমি তার সাথে সাথে যাচ্ছ, সঙ্গ দিচ্ছ তাকে, তুমি সহগ। সো এখানে কিছু নাই, মানে এখানে 1 আছে। ঠিক আছে, সো এই 1টা হচ্ছে সহগ। ঠিক আছে, তো এখানে বলছে কি সহগ 1 সঠিক। তাহলে ছেদক 5, ছেদক মানে হচ্ছে ঢালের কথা বলছে। ঠিক আছে, ঢালের কথা বলছে। তো আমরা জানি যে এই যে কিউ ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি। সো এইখানে এই বিটাকে আমরা ঢাল বলে থাকি। ঠিক আছে, এটাকে ঢাল বলে থাকি। সো সামনে যেটা থাকে সেটা হচ্ছে ছেদক। ঠিক আছে, ছেদক মানে যেখান থেকে ছেদ করতেছে, শুরু করতেছে। ঠিক আছে, 5 থেকে শুরু হবে, এখানে যেহেতু 5 দেওয়া, সো ছেদকটা হচ্ছে 5। মানে তুমি এখন কোনো কিছু একটা আঁকো, ওই তুমি 5 থেকে তারপরে এই জিনিসটাকে বাদ দিবা, তাই তো? 5 থেকে তো বাদ দিবা, তাই না? তাহলে 5 হচ্ছে এখানে ছেদক। সো এটা আনসার ঠিক, 1 2 দুইটাই ঠিক। স্বাধীন চলক পি, তোমার প্রিয়তম তো স্বাধীন অবশ্যই, তুমি তো পরাধীন, তাই না? তুমি কি পরাধীন। সো এখানে পি হচ্ছে কি? পি হচ্ছে স্বাধীন চলক। বোঝা গেছে? ঠিক আছে, ওকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 5-এর অ্যান্সার হবে ঘ। 5-এর অ্যান্সার ঘ হবে। টেস্ট পেপারে ভুল দেওয়া আছে, তো এটার অ্যান্সার হবে কি ঘ। ঠিক আছে, তো এই যে এখানে ভুল দেওয়া আছে, দেখো অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে, উত্তর ক। এখানে এটা ভুল দেওয়া আছে, 5-এর ক হবে না, 5-এর ঘ হবে। এই জিনিসটা একটু ইয়া করে রাখো, এখানে 5-এর ঘ হবে, অ্যান্সারটা এখানে ঘ হবে। ঠিক আছে, বলছিলাম আগেই যে এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে। সো এটা হচ্ছে কি ঘ হবে, অ্যান্সারটা কি হবে? ঘ হবে। তো এটা কনফিউজ হওয়ার কিছু নাই, এখানে ঘ হবে, আমি আগেই বলে দিলাম তোমাদের। ঠিক আছে, ওকে। পরিবর্তক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি? এই প্রশ্নগুলো ভাইয়া একদম টপ লেভেলের কোয়েশ্চেন। আমাদের যদি অর্থাৎ থাকে টপ লেভেলে কোনো যদি কোয়েশ্চেন থাকে, অর্থাৎ প্রশ্নগুলো থাকে সবগুলো হচ্ছে সেরা সেরা প্রশ্ন। অর্থাৎ এইগুলো তো তোমাদের ব্রেন স্টর্মিংয়ের প্রয়োজন আছে, তোমার মাথা খাটাইতে হবে, তুমি এমনি এমনি উত্তর দিতে পারবা না। প্রথমত তোমাকে যখন এখানে বলা হয়েছে পরিবর্তক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি, পরিবর্তক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি হয়ে থাকে, এখানে আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি 3টা পড়ে আসছি, তাই না? একটা হচ্ছে 0 থেকে বড়, একটা হচ্ছে 0 থেকে ছোট, আর একটা হচ্ছে কি 0 সমান, তাই তো? এই টাইপের কাইন্ড অফ এগুলো পড়ে আসছি, যে 1-এর সমান, এখানে 1-এর থেকে বড়, 1-এর থেকে ছোট, এই টাইপের কিছুটা পড়ে আসছি না? তো এখানে তোমাকে বুঝতে হবে কি বলছে,
এইখানে বলছে পরিবর্তক, পরিবর্তক দ্রব্য। পরিবর্তক মানে হচ্ছে একজন আরেকজনকে ছাড়া চলতে পারে, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে, তাই তো? সো একজন যখন আরেকজনকে ছাড়া চলতে পারবে অবশ্যই তাদের মধ্যে ঋণাত্মক কোনো কিছু থাকবে না, ঠিক আছে? শূন্য মানে হচ্ছে সম্পর্কহীন, এই জিনিসটাকে মাথায় রাখো, সম্পর্কহীন। ঋণাত্মক মানে হচ্ছে একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। ওই যে ক্লাসে কিন্তু পেইড বেসিক ক্লাসে তোমরা যারা ছিল তারা পড়ছো, স্বামী স্ত্রী বলছিলাম না, যে তারা কি স্বামী স্ত্রী টাইপের, মানে একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। যেমন কি, যে যেমন আমি যদি বলি যে চিনির ক্ষেত্রে, চা দুধ চার ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা দুধ আর হচ্ছে চিনি, এই দুটো একে অপরকে ছাড়া কি হবে না, চা হয় না। তোমরা অনেকে বলবো ভাই আমি তো চিনি ছাড়া চা খাই, তো তোমরা হচ্ছে মানুষের কাতারেই পড়ো না, ঠিক আছে? অনেকে অসুস্থ রোগী আছো তাদের এই জন্য হয়, বাট চিনি ছাড়া চা কেন খাবো আমি, তাই না? তো এটা হচ্ছে কি, দুধ আর চিনি তাদের মধ্যে সম্পর্কটা কি, তারা একে অপরকে ছাড়া চলে না, যে ওনার সাথী টাইপের সম্পর্ক। বাট আরেকটা আছে, সেটা হচ্ছে যেটা হচ্ছে পরিবর্তক। পরিবর্তক কোনটা? কথা হচ্ছে যে বাসায় চা খাওয়া হবে সে বাসায় কফি খাবো না আমি। মানে তুমি বলতে পারো ভাই আমি তো দুইটাই খাই। তো অর্থনীতিতে আসলে রেশনাল থিঙ্ক করা হয়, যৌক্তিক আলোচনা করা হয়, চিন্তা ভাবনা করা হয়। সো তুমি যদি চা খাও তুমি কফিটা ভোগ করবে না, হয়তো তুমি কফি ভোগ করো তাহলে তুমি চা খাবো না, ঠিক আছে? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, চা আর কফি যে বাসায় থাকবে যে কোনো একটা থাকবে। আমাদের বাসায় অনেকে থাকে মধ্যবিত্ত বাসায়, যে মাছ রান্না করা হলে মাংস রান্না করা হবে না, ঠিক আছে? সো এরাও কাইন্ড অফ এক প্রকার কি পরিবর্তক, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে ধনাত্মক হওয়ার কথা। 6 এর অ্যান্সারটা কি হওয়ার কথা? ধনাত্মক হওয়ার কথা। তোমরা একটা অ্যান্সার করো দেখি কি হতে পারে, আমি বুঝাই দিলাম। সো দেখি তোমাদের অ্যান্সারটা দেখি। 6 এর খ বলছো, ভেরি গুড। যারা 6 এর খ বলছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। এরপরে চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা কখন বৃদ্ধি পায়? দাম কমলে, আয় বাড়লে, চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হলে। এখন কথা হচ্ছে এইগুলো ভাইয়া এমনি এমনি পারা পসিবল না। তোমার মাথায় যদি চিত্রটা আগে থেকে থাকে, সো এইগুলো তোমার জন্য খুবই ইজি, খুব 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 ইজি, ঠিক আছে? যেমন এখানে এটা 3 লেখা আর কি, ঠিক আছে? এটা একটু ফন্ট ভেঙে গেছে, ওকে। তো চাহিদা বৃদ্ধি পায়, চাহিদা কখন বৃদ্ধি পায় ভাইয়া? চাহিদা রেখাটা কেমন আগে সেটা দেখি। এটা যদি আমার মাথায় আসে তাহলে আমি এমনি বুঝতে পারবো। চাহিদা বৃদ্ধি পায় কখন? বলছে কি দাম কমলে। সো ধরো তোমার প্রাইস ছিল এইখানে P1, তো দামটা কমে গেছে P2 হয়ে গেছে, অর্থাৎ প্রথম অবস্থায় তোমার চাহিদা ছিল এতটুকু, কিউ এর পরিমাণ এতটুকু ছিল, পরে দেখো তো দাম কমার পরে তোমার চাহিদা কি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। তোমার Q1 এখানে ছিল, এটা পরে Q2 হয়ে গেছে, তাই তো? তার মানে তোমার কি চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। এরপরে 2, আয় বাড়লে। সো আমি একটা জিনিস জানি, আমার ইনকাম যখন ছিল 10,000 টাকা তখন আমি 1 কেজি গোস্ত খাইতাম, ধরে নাও সাপোজ। আমার ইনকাম যখন 10,000 থেকে 12,000 হয়ে গেল, 15,000 হয়ে গেল, 20,000 হয়ে গেল, তখন কিন্তু আমার সবকিছুর প্রতি চাহিদা বেড়ে যাবে। মানে কি, আরে আমার তো টাকা পয়সা বাড়ছে এখন, তাহলে আমি কেন আবার গরিবের মতো মানে জীবনযাপন করবো? আমি এখন বড় লোকের মতো ল্যাভিশ লাইফ লিড করবো, তাই তো? বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। তার মানে ইনকাম বাড়লেও আমার চাহিদা বেড়ে যায়, ইনকাম বাড়লেও আমার চাহিদা কি হয়, বেড়ে যায়। সো এটার সাথে সম্পর্কটা হচ্ছে এইরকম, ইনকামের সাথে আমরা ধরতে পারি এই টাইপের, অর্থাৎ ইনকাম বাড়লে ডিমান্ড বাড়বে, ঠিক আছে? তোমার ইনকাম যত বাড়বে তোমার ডিমান্ডও তত বাড়বে, বিষয়টা হচ্ছে এইরকম কাইন্ড অফ, ঠিক আছে? ওকে, তো এটা আলাদা হিসাব, ওটা আমরা দেখবো না, এটা সামান্য এমনি বোঝা যাচ্ছে। এরপর বলছে কি, চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হলে। চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হলে, আমি একটা জিনিস বলছি না, সবসময় পরীক্ষার খাতায় যখন থাকবা তুমি এভাবে দাঁড়া হবা, ডান পাশে গেলে বৃদ্ধি পাবে, বাম পাশে গেলে কমবে। যেমন আমরা এটাকে যদি ধরি এই যে এরকম, এক্স এর মান কি হয়, এই পাশে প্লাস থাকে, এই পাশে গেলে কি হয়, নেগেটিভ হয়। সো এইটাই জাস্ট, এই জিনিসটাই বেসিক জিনিস। এই পাশে গেলে কি হবে, প্লাস হবে, আর ওই পাশে গেলে মাইনাস হবে, তাই তো? 7-এর বি, অনেকে বলতেছে 7-এর বি, ভাইয়ারা একটু বুঝে শুনে অ্যান্সার করেন, একটু বুঝে শুনে অ্যান্সার করেন, এত তাড়াহুড়া করার কিছু নেই। তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ভুল করতেছো, মাথায় রাখিও, ঠিক আছে? তাহলে এটা কি হবে, 7-এর অ্যান্সার কি হবে? তোমরা বোর্ডে এই টাইপের কোশ্চেন পাবা, এর থেকে আরো ইজি কোশ্চেন পাবা। সো 7-এর ঘ হবে, সবগুলোই হবে। সো 7-এর যারা বি দিছো তারা একটু শুধরায় যাও, যে ভুল হয়েছে হোক, সমস্যা নেই, এটা আমি আর ভুল করবো না। আমি তো 3টাই বুঝাই দিলাম, 3টাই বুঝাই দিছি না? সো তোমাদের এটাই ভুল করার কোনো কথা। 7-এর ঘ, হ্যাঁ রিমা বলছে 7-এর ঘ, ওকে। আকাশ বলছে খ, রোজিনা সবাই বলছে। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের অনেক ফ্রেন্ড আছে যারা পড়াশোনা করতেছে না, হয়তো রিলস দেখতেছে, না হলে প্রেম প্রীতি করতেছে, অনেক কিছুই করতেছে। তাদেরকে ক্লাসে আসতে বলো, হেদায়েতের পথে আসতে বলো, একটু হেদায়েত নিয়ে যাক। কারণ এখান থেকে কি হবে, এই প্রশ্নগুলো করলেও অনেক কিছু আইডিয়া পাবে তারা, ফ্রিতে পাচ্ছে ভাইয়া, এই টাইপের ক্লাস ফ্রিতে পাচ্ছে। আমি আশা করি আমি ভালোই বুঝাচ্ছি, আমি খারাপ বুঝাচ্ছি না, ঠিক আছে? সো অনেক কিছু থাকতে পারে তুমি জানো, বাট এই জায়গাটুকু একটু ল্যাকিংস ছিল। সো এই জায়গাটা ঠিক হয়ে যাবে। সো এই জন্য বলতেছি সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে ওকে, সামনে পরীক্ষা চলে আসছে, তো আশা করি তোমরা সিরিয়াস হবা। একটি দ্রব্যের দাম ও অপর একটি দ্রব্যের চাহিদা দ্বারা স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এটার অ্যান্সার দাও। কেউ কারোটা দেখবা না, কমেন্ট দেখবা না, তোমার যেটা মনে হচ্ছে তুমি এটার অ্যান্সার করবা, বাট বুঝে শুনে অ্যান্সার করার চেষ্টা করো। আমি তোমাকে সময় দিচ্ছি, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সময় দিলাম, ঠিক আছে? অ্যান্সার করো, জলদি অ্যান্সার করো।
ওকে, আকাশ বলছে 8-এর খ। ওকে, আকাশ বলছে 8-এর খ। আচ্ছা ঠিক আছে, 8-এর খ। তারপরে শারজিয়া বলছে 8-এর খ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 8-এর খ। ওকে ওকে, মায়েশা মুবাশিরা বলতেছে 8-এর খ। এই তো আমি বলি এখন, এই যে সোনামণি, সোনামণিরা বলবো নাকি ভণ্ড বলবো আমি জানি না, তোমরা সবাই ভণ্ড, কারণ তোমরা পড়াশোনা করো না, ঠিক আছে। প্রত্যেকটা স্টুডেন্টের অ্যান্সার 8-এর খ। কারণ কি জানো, এই যে এখানে বলবে কি একটি দ্রব্যের দাম, এই যে দাম যখন দেখছে সে বলতেছে কি তাহলে চাইতে দাম স্থিতিস্থাপকতা, এটাই তো, তাই না? কিন্তু ভাই এটা তো না, এটা অ্যান্সার ভুল। এখন যখন তোমাদের একটা শখ দিই, দেখো, হ্যাঁ কনফিউজ বলতেছো কারণ তোমরা আসলেই কনফিউজড। অ্যান্সার ঘ। আয় হায়, কেমনে কি ভাইয়া 8-এর ঘ কেন হবে? আর কই থেকে হইলো? কারণ এখানে একটা কথা বলছে, দেখো একটু প্রশ্নটা এই জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে, তোমাদের যে কত ল্যাকিংস আছে তোমরা এগুলো বুঝতে পারবা। দেখো, একটি দ্রব্যের দাম ও অপর অপর, এখানেই তো শেষ, আর কি বলবো। আমি দেখতেছি কি একটি দ্রব্যের দাম, একটি অপর, অর্থাৎ এখানে দুইটা দ্রব্য চলে আসছে। সো দুইটা দ্রব্য মানে কি, আমরা জানি দুইটা দ্রব্য কোথায় আসে, আড়াআড়ি স্থিতিস্থাপকতায় আসে, আড়াআড়ি স্থিতিস্থাপকতায় আসে, ঠিক আছে। আর না হলে দাম স্থিতিস্থাপকতা, একটি দ্রব্য আর ওই দ্রব্যের দাম, আয় স্থিতিস্থাপকতা, ওই দ্রব্য আর আমার ইনকামের মধ্যে পার্থক্য কি, মানে সম্পর্কটা কি সেটার মধ্যে বোঝায়, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল? তোমাদের আনসারটা ভুল হয়ে গেছে। আমি আরো বুঝাচ্ছি, এটা একটা সাইন যেটা হচ্ছে কি আর স্থিতিস্থাপকতা। আরেকবার দেখো, একটা দ্রব্যের দাম অপর দ্রব্যের চাহিদা, এটা আমরা চা কফিতে এইভাবে বুঝে থাকি না, যে এই যে কি হয়, এটা হবে কি প্রাইস অফ টি, মানে চায়ের দাম সাথে কোয়ান্টিটি অফ কফি, ঠিক আছে, কোয়ান্টিটি অফ কফি, তাই তো। তাহলে কি দাঁড়াইলো, আমার যদি চায়ের দাম বৃদ্ধি পায়, চায়ের দাম বৃদ্ধি পায়, চায়ের দামটা ধরো বৃদ্ধি পাচ্ছে, চায়ের দাম আরও বৃদ্ধি পাচ্ছে, তখন আমি চা ভোগ করব না, কি ভোগ করব, কফি ভোগ করব। কারণ ভাই আমার দাম বেড়েই যাচ্ছে, সো আমি কেন বেশি টাকা দিয়ে চা ভোগ করতে যাব, কফি ভোগ করব, ভাব নিব, বিষয়টা এরকম। সো এখানে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই বরাবর দাম, এই বরাবর পরিমাণ, বাট দাম হচ্ছে চায়ের দাম আর এটা হচ্ছে কি কফির পরিমাণ। সো চায়ের দাম বাড়তেছে, তুমি চা ভোগ কমাই দিচ্ছ, কমাই দিয়ে এখানে ওটা আবার দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে কি কফি কতটুকু ভোগ করতেছো। সো চায়ের দাম যত বাড়তেছে তুমি কফি ভোগ বাড়াই দিচ্ছ, কফি ভোগ বাড়াই দিচ্ছ, মানে কি চায়ের দাম বাড়লে কফির ভোগ বেড়ে যায়, ঠিক আছে। সো এটা কারণ কি, এটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এটা কি আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ঠিক আছে। সো ভণ্ড যেগুলো আছেন অবশ্যই ভণ্ড আপনারা, কারণ ভণ্ড না হলে এগুলো ভুল করার কথা না। সো ভণ্ডামি বাদ দিয়ে এই যে ক্লাসগুলো ভালোভাবে করেন। আর একটা কথা আপনাদের জন্য বলতেছি, ক্লাসটা আর পরবর্তীতে খুঁজে নাও পেতে পারেন, দয়া করে শেয়ার করে রেখে দিবেন নিজেদের প্রোফাইলে, ঠিক আছে। আচ্ছা, চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এই প্রশ্নটা কি বোঝা গেছে? প্রশ্নটা বোঝা গেছে? এই দুইটা জিনিস দেখলেই তো বোঝার কথা ছিল, বাট আমি জানি আমার স্টুডেন্ট আমার মতোই ভণ্ড। সো তারা কি করছে, এই জায়গায় লক হয়ে গেছে, আরে ভাই দামের কথা বলছে তার মানে কি দাম স্থিতিস্থাপকতা, বাট বিষয়টা তো এটা না। এখানে একটা দ্রব্যের কথা বলেনি, এখানে দুইটা দ্রব্যের কথা বলছে। সো দাম স্থিতিস্থাপকতা একটা দ্রব্য থাকে আর দাম থাকে, বাট এখানে কি বলছে, দুইটা দ্রব্যের কথা, একটা দ্রব্যের দাম আর একটা দ্রব্যের চাহিদা, মানে এখানে কিন্তু কনফিউশন আছে। আর ভাইয়া এখানে প্রশ্নগুলো এই রকম প্রশ্নই তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আর এই প্রশ্নটা যদি পেরে থাকেন, মানে এখন যদি বোঝা যায়, তাহলে তোমাদের আর ভুল হবে না আশা করি, ঠিক আছে। পরিষ্কার দেখা যাচ্ছে না? না, আমি তো পরিষ্কারই দেখতেছি, আমি পরিষ্কার দেখতেছি, আমি নিজেই আমার ক্লাসটা দেখতেছি এখন, ঠিক আছে। তাহলে হয়তো তোমার নেট খারাপ দিচ্ছে, আর কিছুই না, ঠিক আছে, নেট খারাপ দিচ্ছে। আচ্ছা ওকে, একটু দাঁড়াও। কমেন্ট দেখা যাচ্ছে না, কমেন্ট দেখা যাচ্ছে না, আমার ফোনে কমেন্ট দেখতে হচ্ছে, একটু দিত। হ্যাঁ, যেমন গুরু তেমন শিষ্য, বিষয়টা এরকমই হয়ে গেছে। ভণ্ডামি এই জন্য করতে বলছি, কম করে করতে হবে। ওকে, এখন দেখো, আচ্ছা এখন দেখো, ভারসাম্য দাম বৃদ্ধি পায়, ভারসাম্য দাম বৃদ্ধি পায় কখন বৃদ্ধি পায়? চাহিদা বৃদ্ধি পেলে, যোগান হ্রাস পেলে, চাহিদা ও যোগান একই অনুপাতে পরিবর্তন হলে। তো এখানে একটা কথা বলছে, এখানে একটা জিনিস কি, চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্য দাম বৃদ্ধি পেতে পারে, যোগান হ্রাস পেলে বৃদ্ধি পেতে পারে। এটা আমরা চিত্রের মাধ্যমে দেখবো। কিরকম চিত্র? এই দেখো, আমি যদি এটা বলি, এই যে এইরকম প্রথম অবস্থায় ফার্স্ট সিচুয়েশনটা আমার এটা ছিল, ঠিক আছে, ফার্স্ট সিচুয়েশন এটা ছিল। তো এখানে বলতেছে ভারসাম্য দাম এইটা, ভারসাম্য পরিমাণ এইটা, এটা কি ভারসাম্য দাম প্রথম অবস্থায় ছিল, আর এটা ছিল ভারসাম্য পরিমাণ, ঠিক আছে, ভারসাম্য পরিমাণ, তাই তো। তো এখন কথা হচ্ছে কি বলছে,
বৃদ্ধি পাবে, ভারসাম্য দাম বৃদ্ধি পাবে, উপরে উঠবে, তাই তো? তো বৃদ্ধি পেলে, চাহিদা বৃদ্ধি পেলে কি আসলে দাম বৃদ্ধি পায়? দেখি, চাহিদা বৃদ্ধি পেলে ডিমান্ড রেখা কোথায় যাবে? এটা প্রথম অবস্থা ছিল, পরেরটা হবে এইদিকে, তার মানে D2। তো এখানে কি, হ্যাঁ দাম কি বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ ভাইয়া অবশ্যই দাম বৃদ্ধি পাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, তার মানে এটা সঠিক। এখন বলছে যোগান হ্রাস পেলে, যোগান কমা মানে কি, সে কোথায় যাবে? বাম দিকে যাবে। সো যোগানটা আবার বাম দিকে গেলে উপরে উঠে যায়, ঠিক আছে? সো এই যে এই দিকে চলে আসছে। সো প্রথম অবস্থায় যোগান এখানে সাপ্লাই 1, এটা সাপ্লাই 2। সো এখন দেখো তো দামটা কি হয়েছে, প্রথম নতুন ভারসাম্য দাম কোথায় আসছে? D2S2 এইখানে। তার মানে এটাতেও কি হয়, দামটা উপরে উঠে যাচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে। সো এইটাও কি সঠিক। কিন্তু এখন বলছে কি, চাহিদা ও যোগান একই অনুপাতে পরিবর্তন হলে। তো এই ক্ষেত্রে আসলে কি হয় জানো, চিত্রটা কেমন হয়? এই ক্ষেত্রে দামটা পরিবর্তন হয় না, জাস্ট কি শিফট করে সাপ্লাই আর ডিমান্ড কার্ভ। সেটা হচ্ছে দামটা এরকমই থাকে, ধরো প্রথম অবস্থা এখানে ছিল, অর্থাৎ এরকম ছিল, পরবর্তীতে জাস্ট এটা একই অনুপাতে সরে গেছে, মানে সেম অনুপাতে বৃদ্ধি অথবা হ্রাস পেয়েছে, বিষয়টা এরকম, ঠিক আছে? তো এই জন্য তোমার দামটা যেমন ছিল তেমনই থেকে যায়। সো এই জন্য এটা অ্যান্সার হবে না, কি হবে? 1 ও 2 হবে নাকি? আমি দেখি, আমি নিজেও জানি না অ্যান্সার কি হবে। ওকে, কই হবে, অর্থাৎ 1 ও 2 হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে দেখি কোন অপেক্ষক থেকে মাত্রাগত উৎপাদন বিশ্লেষণ করা হয়। তো এইখানে একটু তোমরা কনফিউশন হয়ে যাবে, তোমাদের এখানে অনেক কিছু বার টার চলে আসছে, তো এই লেখাগুলো আসার কথা না। আচ্ছা, ফন্টের কারণে এগুলো চলে আসছে। বিষয়টা হচ্ছে এরকম ছিল না, এটা ছিল এইরকম, মানে উপরে বার থাকবে, এটার ক্ষেত্রেও উপরে বার থাকবে। অর্থাৎ যদি আমি তোমাদের এটা এখানে লিখে দিই ইজিভাবে, সেটা হচ্ছে ফাংশন অফ এল কমা কে বার, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে ফাংশন অফ এল বার কমা কে, বাকি দুইটা ঠিক আছে। তো আশা করি একটু কনফিউশন হয়ে যাবা, বাট এই দুটোর উত্তর একটাও হবে না। এখানে উত্তরটা হবে কোন অপেক্ষক থেকে মাত্রাগত উৎপাদন বিশ্লেষণ করা যায়। মাত্রাগত উৎপাদনে দুইটাই কি থাকে, স্বাধীন থাকে, মানে পরিবর্তন করা যায়। সো এইখানে একটা দেওয়া আছে, মানে লেবার দেওয়া আছে, এটা হবে না। এখানে লেবার ক্যাপিটাল দুইটাই দেওয়া আছে, কেতে ক্যাপিটাল বোঝায়, এলতে লেবার অর্থাৎ শ্রম, আর কেতে ক্যাপিটাল, ঠিক আছে? এই ক্যাপিটাল মানে রাজধানী না, এটা হচ্ছে মূলধন, কি মূলধন। এখন বলবো ভাইয়া কে দ্বারা কেন প্রকাশ করা হয়? এটাকে সি দ্বারা প্রকাশ করলে তো হইতো, বাট অর্থনীতিতে আমরা সি দ্বারা বুঝি কনজিউম, অর্থাৎ কনজামশন অর্থাৎ হচ্ছে ভোগ, ঠিক আছে? সো ভোগটাকে যেহেতু আমরা আগে বুঝি, সো এই জন্য আমরা যে ক্যাপিটাল ছিল এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করতেছি, আর কিছুই না, ঠিক আছে? তাহলে এটার আনসার হবে 10-এর আনসার হবে ঘ। 10-এর আনসার কি হবে? ঘ। আশা করি 10-এর আনসারটা ঘই হবে। তো দেখি কি আসে, হ্যাঁ ঘ আসবে, উত্তর ঘ। এখানে একটা চিত্র বলছে, উদ্দীপকটি পড়ো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। সেখানে বলছে কি, উদ্দীপকের রেখাটির নাম কি? এই রেখাটা তোমরা জীবনে দেখছো কিনা আমি সন্দেহ, আমি জানি না তোমরা দেখছো কিনা, বাট দেখছো, জীবনে পড়ো নাই। মোট স্থির ব্যয় রেখা, স্থির জিনিসটা সমান থাকে, বুঝতে পারছো? মোট পরিবর্তনীয় ব্যয় রেখা, হ্যাঁ ওকে এটা হইতে পারে। স্বল্পকালীন মোট ব্যয় রেখা, না স্বল্পকালীন মোট ব্যয় রেখা এরকম হয় না। দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, তো দীর্ঘকালীন গড় ব্যয় রেখাটা কেমন হয় জানো? এইরকম হয়, অর্থাৎ এখানে অনেকগুলো শর্ট টার্মের রেখা থাকে, আর নিচে যে এনভেলাপ আকৃতির রেখাটা হয়ে থাকে সমপরাবৃত্তাকার, সেই রেখাটা হচ্ছে কি দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। সো এটার অ্যান্সার হবে, আমরা যদি এটা অ্যান্সার ধরি, সেটা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয় রেখা, টিভিসি রেখাটা হচ্ছে এইরকম হয়ে থাকে। সো এটা দেখো, এই অংশ পর্যন্ত এসে সে কি হয়েছে, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাইছে, পেয়ে সেটা কি হয়ে গেছে, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাইছে। তো এই বিষয়টা একটু কনফিউশন হতে পারে। তো আমরা এটা আগে অ্যান্সারটা দেখি। সো এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয় রেখা। এই রেখাটা জেনে রাখো, এটা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয় রেখা। আমরা যে এমনিতে রেখাগুলো দেখে থাকি সেটা হচ্ছে, এটা এসি রেখাটা এমন হয়ে থাকে, এমসি রেখাটা এমন হয়ে থাকে, এআর এমআর যে রেখাটা আছে, পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর রেখা, সেটা হচ্ছে সেম কাইন্ড অফ সমান হয়ে থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমরা জেনে থাকি। এরপরে আমাদের হচ্ছে ইউটিলিটি রেখা আছে, সেটা কীরকম ইউটিলিটি, আমরা যে রেখাগুলো আর কি সচরাচর দেখে থাকি, যেটা হচ্ছে টোটাল ইউটিলিটি রেখা, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি রেখা, এখানে হচ্ছে হাইস্ট পয়েন্ট, টপ পয়েন্ট, ঠিক আছে? এই যে জাস্ট চিত্রগুলো আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। হাইস্ট অর্থাৎ টপ পয়েন্ট, এখানে হচ্ছে কি মার্জিনাল ইউটিলিটি 0, এখানে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হয়, এটা একটা গেল। এরপরে এছাড়া আমাদের কি আছে, টিআর রেখার আকৃতি কেমন হয়, যেটা আমি আগের ক্লাসে করাইছি। টিআর রেখাটা কেমন হয়ে থাকে, টিআর রেখা পূর্ণ প্রতিযোগিতায় এমন হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ সমানভাবে উপরে উঠে যায়। ওকে, এছাড়া আমাদের আর কি রেখা আছে,
এছাড়া ভাই আমাদের আর একচেটিয়া বাজারে এআর রেখা এমআর রেখা আছে, সো এটা একটু পরে প্রশ্ন আসবে। এআর বড় হয় এমআর এর থেকে, এমআরটা নিচে থাকে, এআরটা উপরে যায়। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো, আশা করি তোমরা বুঝতে পারছো। সো এটার আনসার কি হবে? খ হবে। এটার আনসার কি হবে? খ হবে। আচ্ছা, আমাদের আর অনেকগুলো এমসিকিউ আছে, সো আমাদের ফাস্ট করতে হবে, নাহলে আমরা শেষ করতে পারবো না, তাই না? আচ্ছা, উক্ত রেখা নির্দেশ করে, এখন ভাই কোন রেখাটা নির্দেশ করে? সো রেখাটা হচ্ছে আগেটা যেটা ছিল সেই রেখাটা আমি দেখাই দিই। সেই রেখাটা ছিল এইরকম, ঠিক আছে, এইরকম ছিল। সো এখানে বলছে কি প্রথমে ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ে। প্রথমে কি ক্রমবর্ধমান হারে বাড়তেছে, শেষে ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ে। সো এই জায়গাটা যেটা দেখতেছো, এই যে প্রথমে কথা বলতে এতটুকু বোঝাচ্ছে, এই যে এই পয়েন্টটাতে, ঠিক আছে, এই পর্যন্ত সে কিন্তু ক্রমবর্ধমান হয়নি, সে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাইছে। মানে সে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, বাট ধীরে ধীরে কমে যাচ্ছে, বৃদ্ধিটা কমে যাচ্ছে, ঠিক আছে। এরপরে কি মধ্যবর্তী সময়ে ব্যয় ক্রমবর্ধমান হয়। মধ্যবর্তী সময়ে ক্রমবর্ধমান হয়েছে কি, এখানে একটা কথা, প্রথমে যেটা হয় নাই, প্রথমে তো এটা হয় নাই, ঠিক আছে না, তো এটা তো হবে না আনসার, তাহলে বাকি আর কি থাকে, দুইটা থাকে। সো অ্যান্সারটা কি হবে? ক 1 ও 2। আচ্ছা আচ্ছা, এর কি বলছে? প্রথমে ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ে, শেষে ক্রমবর্ধমান হারে বাড়ে। ওকে, এইখানে অ্যান্সার মিলছে, বাট এখানে অপশনটাই ঠিক নাই, অপশনে ঠিক নাই, এখানে ক্রমহ্রাসমান হবে, না হলে ঠিক নাই এটা অ্যান্সার, ঠিক আছে, ক্রমহ্রাসমান। প্রথমে কিন্তু কি ছিল? ক্রমহ্রাসমান ছিল। তো এগুলো হালকা পাতলা একটু যা মিস্টেক আছে এগুলো একটু বুঝে নিও। ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, তাহলে 12-র অ্যান্সার কি হবে? 12-র অ্যান্সারটা কি হবে? 12-র অ্যান্সার হবে 1 ও 2, 1 ও 2, ঠিক আছে। মধ্যবর্তী সময়ে ব্যয় ক্রমবর্ধমান হয় নাই, মধ্যবর্তী সময়ে সমান ছিল জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যান্সারটা দেখি আমরা। এরপরে কি বলছে? এই যে একচেটিয়া বাজারে কোনটি সঠিক, এই কোশ্চেনটা তোমাদের থাকবে, এটা তোমাদের এইচএসসিতে কোশ্চেন থাকবে এরকম। ভাইয়া এই টাইপের একটা কোশ্চেন, তোমরা শিওর থাকো, এই টাইপের কোশ্চেনটা তোমাদের থাকবে, এই টাইপের কোশ্চেন একটা তোমাদের থাকবেই থাকবেই থাকবে, ঠিক আছে। বলছে কি একচেটিয়া বাজারে কোনটি সঠিক। ভাইয়া একটু আগে চিত্র দেখাই দিচ্ছি, যারা চিত্র পারো তাদের জন্য এগুলো কোনো ব্যাপার না। এটা হচ্ছে এআর, এটা হচ্ছে এমআর, এ আর এটা হচ্ছে এম আর, ঠিক আছে। সো এখানে বলছে কি পি ইকুয়াল এম আর, এটা একচেটিয়া হয় না, এ আর এম আর সমান হয় না, এটা পূর্ণ প্রতিযোগিতায় হয়ে থাকে। প্রশ্ন ভালো করে পড়ে দেখবা, বলছে একচেটিয়ার কথা বলছে, ঠিক আছে। সো এখানে এ আর বড় হবে এম আর থেকে, এটা হতে পারে, হ্যাঁ এটাই হবে, এটাই হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? অ্যান্সার হচ্ছে 13-র গ। 13-র অ্যান্সার কি? গ, ঠিক আছে, 13-র গ। আচ্ছা, এখন আমরা একটু দেখে নেই আমাদের যে কারণে আমরা ক্লাসটা নিয়ে থাকতেছি, আমাদের অনেকগুলো এমসিকিউ আছে আর আমরা সবগুলো সলভ করব। বাট তার আগে আমরা দেখি টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ নিয়ে কি বলা হয়েছে। এরপরে টেস্ট পরবর্তী ফাইনাল, এখানে হচ্ছে একটা হচ্ছে জাস্ট বলতে পারো হচ্ছে ইবি আই কোর্স, যেটা ইংলিশ বাংলা আইসিটি কোর্স, সেটা যদি তোমরা নিয়ে থাকো সেখানে 40টা করে লাইভ ক্লাস পাবা, সেটা হচ্ছে 1399 টাকা, ঠিক আছে, 1399 টাকা। এখানে তোমাদের টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন মানে হচ্ছে এতদিনে যে ক্লাসগুলো তোমার করা হয়নি, তুমি করো নাই, সেগুলো তোমরা রেকর্ড হিসেবে পেয়ে যাবা। সাথে তোমরা যে এতদিন পড়ছো অথবা তোমাদের যে বেসিকটা ক্লিয়ার হয়েছে, তোমরা আসলেই ক্লিয়ার কিনা সেই জিনিসটা তোমরা জাজ করতে পারবা নিজেদেরকে, তোমরা হচ্ছে কি বলতো এক্সপেরিমেন্ট করতে পারবা নিজেদের সাথে। সেটা হচ্ছে এই টেস্ট পেপার সলিউশন ব্যাচ, যেখানে তোমরা কি আমাদের এই লাইভ ক্লাসগুলো পেয়ে যাবা, তোমরা পরীক্ষাও দিতে পারবা, ঠিক আছে। ওকে, তো এটা গেল হচ্ছে কি জাস্ট ইংলিশ বাংলা আইসিটি তোমাদের 3টা, আর তাছাড়া হচ্ছে গ্রুপ সহ, যেখানে গ্রুপের সাবজেক্ট থাকবে, এখানে আবার ইংলিশ বাংলা আইসিটিও থাকবে সাথে তোমাদের। মানে তুমি চাইলে ইংলিশ বাংলা আইসিটি আলাদাভাবে নিতে পারো, অথবা তুমি কি একসাথে সব নিতে পারো, যেখানে আমার অর্থনীতি ক্লাস পাবা, যুক্তিবিদ্যা, পরিণতি, ভূগোল, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, অর্থাৎ যতগুলো আছে, ইসলামের শিক্ষা, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, সবগুলো সাবজেক্টেরই তোমরা ক্লাস পেয়ে যাবা। তো সেখানে আমার সাথে তোমাদের দেখা হবে আইসিটি আর ইকোনমিক্স নিয়ে। ওকে, আইসিটি আর ইকোনমিক্সে আমি থাকবো। তো যারা ভর্তি হয়েছো, আচ্ছা নিয়েছো মাইশা প্রবাসীরা, ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করবা তোমরা, ঠিক আছে। আর এই যে এক্সাম ব্যাচ, অর্থাৎ তুমি যে পড়বা, যে ক্লাসগুলো করবা, আমরা যে এমসিকিউ সলভ করাচ্ছি, এইগুলো থেকে আবার পরীক্ষা যে নিব, সেই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবা। এটা কিন্তু একদমই ফ্রি এক্সাম ব্যাচটা, ঠিক আছে। ওকে, এরপরে এইচএসসি সব কিছু না, অর্থাৎ তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ এডুকেশনে সবই পেয়ে যাবা। সো আমরা সেই হিসাবে তোমাদের কি একটা প্ল্যান নিয়ে আসছি। সো বিষয়টা হচ্ছে তোমরা এইচএসসি পরবর্তী সময় কি করবা, পড়াশোনা কোথাও, অনেকে আছে কি এইচএসসি পরীক্ষা দিয়ে 2-1 মাস ঘুরে বেড়ায়, তো এই সময় তো নাই, অ্যাডমিশনের সময় এই সময়টা নাই, তুমি 5টা দিন 10টা দিনও ওয়েট করতে পারবা না, লেট করতে পারবা না, নষ্ট করতে পারবা না। সো এই জন্যই আমাদের কি এই যে প্রি অ্যাডমিশন ব্যাচের কি হিউম্যানিটিসের তোমার এখানে কোর্সের প্ল্যানটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি ডিইউআইসিইউ ব্যাচ, যেটা আমাদের অনেক বেশি তোমরা জানোই বিষয়, এটা সম্পর্কে তুমি জানো, ঠিক আছে। তো এখানে এটা বলছে কি এখানে তোমাদের অনেকগুলো ক্লাস আছে, কোর্সটা তুমি দেখে রাখো, 4,999 টাকা হয়েছে, মানে থাকার কথা, বাট এটাকে কি করা হয়েছে 3,999 টাকা রাখা হয়েছে। অর্থাৎ প্রথমে অবশ্যই ডিসকাউন্ট রাখা হয়, যাতে করে কি সবাই
অ্যাট্রাক্টেড হয়, বিষয়টা হচ্ছে এরকম, ইকোনমিক্সের ভাষায় আমরা বলতে গেলে এগুলোই হয়ে থাকে। তো এখানে তোমরা সবগুলো ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে। সাথে আবার কি আরইউ সিইউ ব্যাচ, মানে রাজশাহী ইউনিভার্সিটির জন্য, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, জিএসটির জন্য, সবগুলোর জন্য কি তোমরা এখানে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাদের আগের বছর যে ক্লাসগুলো ছিল সবগুলো ক্লাসে পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, কারো যদি ক্লাস আটকা যায় এটা হচ্ছে কি তোমাদের হচ্ছে নেটের সমস্যা হচ্ছে ভাই, আর কিছু না, এটা নেট প্রবলেম করতেছে, আর কিছু না। ওকে, একজন ক্রেতার বাজার কি বলে, একজন ক্রেতার বাজারকে কি বলা হয়, এই টাইপের একটা কোশ্চেন থাকবে। ক্রেতা মানে হচ্ছে সনি, বিক্রেতা মানে হচ্ছে পলি, একজন মানে মোনো, তার মানে এটা হচ্ছে মোনব সনি, এটা কি মোনব সনি। তাহলে এটা অ্যান্সার কি আমাদের 14 কি অ্যান্সার পাচ্ছি, 14 খ, 14 কি পাচ্ছি, 14 অ্যান্সারটা হচ্ছে খ। ওকে ভাইয়া, কিভাবে ভর্তি হবা সাইমা? এখন ভর্তি হওয়া খুবই সহজ, ভর্তি হওয়া খুবই সহজ। তুমি জাস্ট বাসায় বসে এই যে ক্লাস করতেছো যে পেজে, সেই পেজে জাস্ট মেসেজ করবা, সেই পেজে জাস্ট একটা মেসেজ লিখবা যে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম, আমি আপনাদের এই কোর্সে, যে কোর্সে তোমার ভর্তি হতে ইচ্ছুক, তুমি যে কোর্সে ভর্তি হতে চাও সেই কোর্সে ভর্তি হতে চাই, কি করব? তোমাদেরকে হেল্প করার জন্য আমাদের কাস্টমার সার্ভিস আছেই, ঠিক আছে। সো ওনারা অবশ্যই তোমাদেরকে মেসেজ করবেন, বাট মেসেজটা রাতে না হলে ভালো হয়, একটা ওয়ার্কিং আওয়ারের মধ্যে করবা, যাতে করে তারা সাথে সাথে রিপ্লাই করতে পারে, ঠিক আছে। তো তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারো। সাথে যদি তোমাদের কোনো পরিচিত ব্যক্তি থাকে, কোনো ফ্রেন্ড থাকে, সহপাঠী থাকে, সবাই থাকে, তোমরা তাদেরকেও বলতে পারো যে ভাই এটা ভালো হবে। হ্যাঁ, আবার এমনি বলার দরকার নেই, তুমি ক্লাস করে দেখো, যদি মনে হয় যে না ভাইয়ারা পড়াইতে পারে, ভাইয়ারা আসলেই পারে, তাহলে তুমি এখানে ভর্তি হতে পারো, অথবা আমি বুঝতেছি, তুমি বুঝতেছো কিনা এটার উপর নির্ভর করে, ঠিক আছে। সো এটা তুমি সাজেস্ট করতে পারো, এতটুকুই বললাম। ওকে, আচ্ছা এবার বলছে কি ইটের বাজারকে কোন বাজার বলা হয়? ইটের বাজারকে কি বলা হয়? স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার, দীর্ঘকালীন বাজার। সো ইটের বাজারটা হচ্ছে বিভিন্ন, দেখবা গ্রামে গঞ্জে গঞ্জে বিভিন্ন ধরনের ইটের ভাটা থাকে, সেখান থেকে কিন্তু ইট বিক্রি করা হয়, ঠিক আছে। সো এটা একটা স্থানীয় টাইপের, ঠিক আছে, এটা কি একটা স্থানীয় বাজার, এটা কি বাজার? স্থানীয় বাজার, ঠিক আছে। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের ইটের বাজারকে কোন বাজার বলা হয়? আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটির ভুল আসছে, এটা হয়ে যাবে স্থানীয় বাজার হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যান্সার কি হবে? কি আগে বলছি বুঝিনি তোমার কোশ্চেনটা, কি বলছি আমি আগে, কি উত্তর বলে দিছি এটাই নাকি? বুঝিনি তুমি কি আগে বলছি? যেগুলো ইজি কোশ্চেন এগুলো তো বলতেছি, বাট সব তো তোমাদের থেকে আমি ইয়ে করতে পারবো না, মানে নিতে তো পারতেছি না, তাই না? এই জন্য বলতে হচ্ছে। তোমরা অ্যান্সার করো দেখি কোনটা হতে পারে। ঠিক আছে, কোনটা হবে? আচ্ছা, এটা কিন্তু অ্যান্সার এটাই হবে, মানে স্থানীয় বাজারই হবে, আমি যেটা বললাম। তো তোমরা বলতেছো, অনেকে বলতে পারো যে ভাইয়া আগে আগে কেন বলতেছেন? কারণ হচ্ছে তোমাদের সবগুলো এমসিকিউ তো সলভ করাতে হবে, তাই না? এটা নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করে দিতে হবে, বেশিক্ষণ আমরা সময় নিতে পারবো না, তো এই জন্যই বলতেছি। যেমন দেখো তোমরা অনেকেই ফ্রিতেও ক্লাস পাচ্ছ, বাট এই জিনিসটা আমাদের সমস্যা, আমরা ফ্রিতে পাইলে মানে গুরুত্ব দেই না। যেমন স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। সো এটাতে আমার কোনো ক্ষতি নাই, বাট বিষয়টা হচ্ছে তোমরা অনেক, মানে এই জিনিসগুলো হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ এগুলো এমসিকিউ তোমাদের জন্য, এগুলো থেকে দেখবা হুবহু চলে আসছে, অথবা এই টাইপের কোশ্চেন আসছে। সো এগুলো মিস করলে তোমাদেরই লস, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্সার তো অবশ্যই চেষ্টা করবা কুদ্দুস, অ্যান্সার তো আব্দুল কুদ্দুস অবশ্যই চেষ্টা করবা। বিষয়টা হচ্ছে যেটা পারার আমি বলে দিচ্ছি, যেটা খুব সহজ, আর না হলে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু খ হবে না ভাইয়া, সরি, এটা অ্যান্সার তো দেখাই ফেললাম। ওকে, তো এটা অন্য কোশ্চেন ছিল। আগেটা কি ইটের বাজার হচ্ছে স্থানীয় বাজার, কি বাজার? স্থানীয় বাজার, অর্থাৎ দুইটা এমসিকিউ অ্যান্সার ভুল আসছে, এমসিকিউ অ্যান্সার কি ভুল আসছে, ঠিক আছে। আচ্ছা, শ্রমিকের পারিশ্রমিক দ্রব্য ও সেবায় রূপান্তরিত হলে তাকে কি বলে? সেটা হচ্ছে শ্রমিকের পারিশ্রমিক দ্রব্য ও সেবায় রূপান্তরিত হলে, এটা আমাদের প্রথম পত্রের তোমার হচ্ছে মজুরি অধ্যায় থেকে বলা হয়েছে। সো এটার আনসার কি হবে? খ, প্রকৃত মজুরি। জাস্ট দেখাই দিলাম, ঠিক আছে। আমি তোমাদের থেকে অবশ্যই অ্যান্সার নিব। 17 শ্রমের মজুরি অতিরিক্ত বৃদ্ধি পেলে শ্রমের যোগান হ্রাস পায়, যোগান রেখা পশ্চাৎগামী হয়, শ্রমের যোগান বিধির ব্যতিক্রম হয়। সো বিষয়টা হচ্ছে রেখাটা কিন্তু এমন হয়েছিল, ঠিক আছে, শ্রমের রেখাটা এইরকম হয়ে থাকে, ঠিক আছে। সো এই রেখাটা হচ্ছে কি শ্রমের যে রেখার কথা বলা হয়েছে সেটা, মানে শ্রমের মজুরি অতিরিক্ত বৃদ্ধি পেলে উল্টো হয়ে যায় কেন? মানে প্রথম আমার শ্রমে যখন এখানে ছিল তখন আমি পরিমাণ মানে এতটুকু কাজ করতেছিলাম, যখন আরো বাড়ছে আমার কাজের পরিমাণটা বেড়ে গেছে, ঠিক আছে, কাজের পরিমাণ ধীরে ধীরে আমি বাড়াই দিছি, তাই তো? মানে এক কথায় কি বিষয়টা কিরকম হচ্ছে আমি দেখাই। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করি সুন্দর মতো। ধরো এরকম আছে, ঠিক আছে, রেখাটা কাইন্ড অফ এরকমই হয়ে থাকে। তো তোমার শ্রমে পারিশ্রমিক যত বাড়বে, একটা সময় গিয়ে যত বাড়বে তুমি তত কাজ বাড়াই দিবা, বাট তারপরে
বিষয়টা হচ্ছে ভাইয়া রেখাটা পিছনের দিকে কেন গেল, বিষয়টা বোঝার চেষ্টা করো। ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে তোমার পারিশ্রমিক যখন কম ছিল, তুমি কাজ করতে কম, বাট ধীরে ধীরে তুমি কি করতেছো, দেখতেছো কি বলছো কি যে আপনি আমার পারিশ্রমিক বাড়ায় দেন, আমি আরো কাজ করবো বেশি। তো দেখা গেলো কি পারিশ্রমিকের লোভে তুমি কি করতেছো, বেশি বেশি করে কাজ করতেছো, একটা সময় গিয়ে তুমি অনেক বেশি কাজ করতেছো। তারপরে মনে হইলো কি যে হ্যাঁ আরো যদি মানে পারিশ্রমিক বাড়ায় দেয়, তখন তুমি বলবা কি আমি আর কাজ করবো না বেশি। মানে যত পারিশ্রমিক বাড়তেছে তুমি কাজটা কমাই দিচ্ছ, কারণ কি তোমার যা চাহিদা ছিল তুমি তা পূরণ করতে পারতেছো, এরপরে এক্সট্রা আসতেছে, তো তখন বলতেছো কি না শরীরের উপর এত প্রেশার দেওয়া যাবে না, কাজ তো অনেক করতেছি, এগুলো মরে গেলে কে খাবে। বিষয়টা এইরকম, মানে বাস্তবতা চিন্তা ভাবনা এরকমই হয়ে থাকে। তো সেখানে তখন তুমি কি করতেছো, তখন তুমি পারিশ্রমিক তোমাকে বাড়াই দিচ্ছে, বাট তুমি কিন্তু আর কাজের ইয়া বাড়াচ্ছ না, সময় বাড়াচ্ছ না, কারণ তোমার মনে হচ্ছে আমি অনেক বেশি কাজ করতেছি, এত বেশি কাজ করতে পারবো না, আমার একটু রেস্ট দরকার, আমার শরীরে একটু রেস্ট দরকার, ঠিক আছে, এই জন্য পশ্চাৎগামী হয়ে থাকে যোগান রেখা, ঠিক আছে, এটা শ্রমের যোগান রেখা। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে ঘ 1, 2, 3, অর্থাৎ শ্রমের যোগান হ্রাস পাবে যদি বেশি মজুরি বেড়ে যায়, যোগান রেখা পশ্চাৎগামী হয়। হ্যাঁ রেখাটা এইরকমই হয়ে থাকে, অর্থাৎ যোগান রেখা কিন্তু এইরকম হয় স্বাভাবিকভাবে, যোগান রেখা স্বাভাবিকভাবে এরকম হয়, ঠিক আছে, সেটা স্বাভাবিক যোগান রেখা। বাট বিষয়টা হচ্ছে কি এখানে বলছে কি যখন তুমি মজুরি বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে, যোগান রেখাটা এদিকে শুরু হয়ে এক সময় গিয়ে ঘুরে ঘুরে এদিকে চলে যায়, মানে তোমার যোগান কমে যায়, ঠিক আছে, এটা কি হয়ে যায়, যোগান কমে যায়, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর 18, কোনো শ্রমিক 5 ঘন্টায় 200 ইট তৈরি করতে পারলে উক্ত শ্রমিকের শ্রমের দক্ষতা কত, তোমার মোট প্রোডাকশন, টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই তোমার ওয়ার্কিং আওয়ার, ঠিক আছে। সো মোট প্রোডাকশন, টোটাল প্রোডাকশন আমরা বলতে পারি, আর এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, তুমি যদি ভাগ করো তোমার হচ্ছে কি তুমি কি পাবা, ক্ষমতা পাবা, ঠিক আছে, অর্থাৎ তার দক্ষতা পাবা, শ্রমের দক্ষতা পাবা, ঠিক আছে। তাহলে যদি এটা আমি দিই 200 ভাগ 5, তাহলে 40 আসার কথা না, 5 40 200, অর্থাৎ 40 আসার কথা। সো এখানে 40 অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার কি হবে, 18 অ্যান্সার কি হবে, খ হবে, 18 অ্যান্সার কি হবে, খ হবে, ঠিক আছে, তাহলে 18 অ্যান্সারটা খ। এরপরে স্থায়ী মূলধন কোনটি, স্থায়ী মূলধন কোনটি, এই টাইপের কোশ্চেন একটু একটা অ্যান্সার করো দেখি, তোমাদের কিন্তু এই টাইপের একটা কোশ্চেন থাকবে মূলধন রিলেটেড, তোমাদের একটা অবশ্যই কোশ্চেন থাকবে, তো বলো জলদি বলো কি হবে, কি হবে জলদি বলো। জলদি অ্যান্সার করো এটার। আচ্ছা মনে একটা কোশ্চেন ছিল কি যে হচ্ছে চাহিদার সমীকরণ গঠন। ওকে, চাহিদার সমীকরণ গঠনটা কীভাবে করা আমি তোমাকে দেখাই দিই। চাহিদার সমীকরণ হচ্ছে যে কিউডি, এখানে তোমার হচ্ছে কি যদি কোনো দ্রব্যের দাম 10 টাকা তথা দ্রব্যের পরিমাণ 100 একক হয়, দ্রব্যের দাম হ্রাস পেলে 9 টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে 120 টাকা হয়, এরূপ দ্রব্যটির চাহিদার সমীকরণ কীরকম হবে। আচ্ছা, চাহিদার সমীকরণ করার সূত্রটা হচ্ছে এরকম, কিউ মাইনাস কিউ ওয়ান, কিউ ওয়ান মাইনাস কিউ টু, এটা আমি করাই দিছিলাম মুন, এটা আমি অবশ্যই করাই দিছি অ্যান্সারটা, মানে প্রশ্নটা করাই দিছি, হয়তো তুমি ওই ক্লাসে পাওনি, পরবর্তী কোনো ক্লাসে অ্যান্সারটা পেয়ে যাবা, বাট এটা খুবই সহজ জিনিস ছিল। তারপরে হচ্ছে পি মাইনাস পি ওয়ান, পি ওয়ান মাইনাস পি টু, এই সূত্রটা ব্যবহার করবা, আমি তাও করাই দিচ্ছি। এখানে কিউটা কিউ এ থেকে যাবে, কিউ ওয়ানের মান কী দেওয়া ছিল, দ্রব্যের দাম প্রথম অবস্থায় পি, আচ্ছা আমরা যদি এটা বলি তো প্রথম অবস্থায় তোমার কিউ, আচ্ছা তোমরা একটু বুঝতে হতে বা কনফিউজ হতে পারো যে ভাই এটা কী করাচ্ছেন, এটা মুন যে কমেন্টটা করছে সেইটা আমি দেখাই দিচ্ছি। প্রথম অবস্থায় পরিমাণ ছিল 100, পরবর্তীতে হয়ে গেছে 120, দাম ছিল প্রথম অবস্থায় 10, পরবর্তীতে হয়ে গেছে 9, এটার একটা চাহিদা সমীকরণ গঠন করতে বলছে, ঠিক আছে। সো চাহিদা সমীকরণটা গঠন হবে এইভাবে, কিউ মাইনাস 100, 100 মাইনাস 120, এরপরে পি মাইনাস পি ওয়ান হচ্ছে কত, 10 টাকা ছিল, 10 মাইনাস 9 এখানে আসতেছে, তাহলে এটা যদি আমি করি তাহলে কি আসতেছে, 120 মাইনাস 100 মাইনাস 20, মাইনাস 20, এখানে থাকতেছে কিউ মাইনাস 100, এরপর এখানে থাকতেছে পি মাইনাস 10, নিচে থাকতেছে 1, তাহলে এটা যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে আমার মান আসে কি, আড়াআড়ি গুণ করলে আমার মান কি আসবে, সেখানে একটা মান আসবে, সেটা হচ্ছে দেখো কিউ মাইনাস 100 ইজ ইকুয়াল টু পি মাইনাস, তাহলে হচ্ছে কি তোমার 200 মাইনাস 20p, এটা আসতেছে। এরপরে যদি আমি কিউটাকে এই পাশে রেখে দিই, এটা হয়ে যাচ্ছে 200 যোগ 100 মাইনাস 20p, তাহলে এটা হচ্ছে কিউ ডি ইজ ইকুয়াল টু 300
মাইনাস 20p, ঠিক আছে। এই যে তোমার সমীকরণটা, মনের যে একটা প্রশ্ন ছিল, মনের প্রশ্নটা এইটা, সেটা হচ্ছে এখানে কিউডি, এই কিউডি মানে কিউ মানে কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, এখানে এর জায়গায় জাস্ট কি হয়েছে 300 বসছে, মাইনাস 20 হচ্ছে ঢাল আর পিটা হচ্ছে দাম, অর্থাৎ আমাদের সমীকরণটা এই পরিমাণে নিয়ে আসতে বলছে, এইটাতে নিয়ে আসতে বলছে, এটার আলোকে এ মাইনাস বিপি। সো এইখানে এর মানটা হচ্ছে এই 300, মাইনাস বির মান হচ্ছে যে মাইনাস 20, পি হচ্ছে পি, আর এই কিউডি তো কিউডি থাকলো, ঠিক আছে। এটা জাস্ট সমীকরণ গঠন করতে বলছে তোমাকে, আর কিছুই না। আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তোর প্রশ্ন তো আমরা উত্তর দিয়ে দিলাম। এখন দেখো আমি কি করতেছি, আমরা কোথায় ছিলাম আমরা, ওকে, এটার অ্যান্সারে ছিলাম। তো এখানে বলছে কি যে হচ্ছে স্থায়ী মূলধন কোনটি, স্থায়ী মূলধন কোনটি। স্থায়ী মানে হচ্ছে একবারে থেকে যাবে, কাঁচামাল ব্যবহার করলে শেষ হয়ে যাবে, জ্বালানি জ্বালাই দিলে শেষ হয়ে যাবে, পরিবহন খরচ তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করলে তুমি টাকাটা দিয়ে দাও, শেষ হয়ে যায়। বাট আসবাবপত্র তুমি রেখে দাও, প্রত্যেকদিন আসবাবপত্র কেনাকাটা করো না, ঠিক আছে। আসবাবপত্র প্রত্যেকটা দিন তুমি কি কেনাকাটা করো না, ওকে। আচ্ছা, তাহলে 19-এর ঘ হবে কাঁচামাল, কে বলছে রে, এটা মার দিতে হবে রিমা, এটা কেন কাঁচামাল হবে, এখানে কি হবে 19-এর ঘ হবে, অ্যান্সারটা কি হবে 19-এর ঘ হবে। ভাইয়া সাজেশনটা আসলে এইভাবে বলে হয় না, বাট আমরা বলবো তুমি একটা জাস্ট কি করবা, বোর্ড কোশ্চেন সলভ করবা, বাট প্রথমে তুমি বেসিক ক্লিয়ার করবা। তোমার বেসিক ক্লিয়ার না থাকলে তুমি আটকায় যাবা। আমরা তোমাদের সহজ করার জন্য কোর্সগুলো নিয়ে আসছি। বেসিকের পরে তুমি তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করবা। বোর্ড কোশ্চেনের পরে তোমাদের টপ কলেজগুলো থাকে, তোমাদের টপ কলেজ হচ্ছে নটরডেম রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ভিকারুন্নেসা, রাজুক উত্তরা মডেল কলেজ, এছাড়া চট্টগ্রাম কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কলেজ আছে, অনেক অনেক মানে ফেমাস কলেজ আছে যেগুলো অনেক ভালো প্রশ্ন করে থাকেন, সবগুলো করতে পারো। বাট মূলত বেসিক জিনিসটা থাকলে তুমি এমনি পারবা, সব বেসিক্যালি সব পারবা। এটা হচ্ছে আসবাবপত্র, এটার অ্যান্সার হবে আসবাবপত্র। যারা অন্যটা দিছো তাদেরটা ভুল হয়েছে। নয়ন, সমীকরণটা বেসিক ক্লাসে দেওয়া আছে ভাই, এটা আসলে বেসিক ক্লাস না, ঠিক আছে। তাও তোমাদেরকে সমীকরণের যা সূত্রটা বলে দিই, তোমাকে প্রশ্ন একটা বলে দিবে, সেখানে বলবে যে তোমার প্রথম অবস্থা ধরো দাম ছিল 10 টাকা, সেই অবস্থায় তুমি পরিমাণ ক্রয় করতে 100 একক, বাট যখন তোমার দাম কমে গেছে 9 টাকা হয়ে গেছে, তখন তোমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 120 হয়ে গেছে। তো তুমি এটাকে সমীকরণ কিভাবে করবে জানো, সূত্রটা হচ্ছে কিউ মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 ইজ ইকুয়াল টু P মাইনাস P1 মাইনাস P2, ঠিক আছে। এইটা হচ্ছে তার সূত্রটা, এই সূত্রে এই মানগুলো সব বসায় দাও, একটা সমীকরণ চলে আসবে, ঠিক আছে। সেখানে কিউ যেটা আছে এটা হচ্ছে কিউ ডি, ঠিক আছে, কোয়ান্টিটি অফ ডিমান্ডের কথাই বলতেছে। সো আশা করি তোমরা এটা পারবা, ঠিক আছে। তো এই সূত্রে বসাই দিলেই হয়ে যাবে, ওকে। তারপরে দেখি আমরা কোনটি মূলধন, চাল, আটা, টমেটো, বপনযোগ্য ভুট্টা। তো এখানে মূলধন কোনটা, এগুলো খুবই সহজ প্রশ্ন। তো তোমরা এটা অ্যান্সার করো, দেখি জলদি অ্যান্সার করো, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি, ঠিক আছে। ওকে, এটার অ্যান্সার কি হবে, টেস্ট পেপার কি বের হয়েছে সবগুলো, হ্যাঁ অবশ্যই বের হয়েছে। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে বপনযোগ্য ভুট্টা, অর্থাৎ যে ভুট্টাটা তুমি চাষ করতে পারবা, এটা থেকে তুমি একসময় কি আরো অনেক বেশি ভুট্টা পাবা, এখানে সেটা বিক্রি করলে তুমি এটা কি টাকা পয়সা পাচ্ছ, মানে এটা হচ্ছে কি এটা মূলধন, এটা তোমার একটা মূলধন, ঠিক আছে। বপনযোগ্য ভুট্টাটাও তোমার একটা মূলধন। কোন সংগঠনের শেয়ার আইনগতভাবে হস্তান্তর করতে হয়, কোন সংগঠনের শেয়ার আইনগতভাবে হস্তান্তর করতে হয়, অংশীদারি কারবারে, সমবায় কারবারে, পাবলিক লিমিটেড কোম্পানিতে, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। সো সরকারের যেহেতু কথাটা আছে, এটা কিন্তু সংগঠন থেকে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা সংগঠন থেকে আসছে। সো এটার অ্যান্সার করো, আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি, ঠিক আছে। সো যেহেতু এখানে কি বলছে, উত্তর গ, কেন ভাই উত্তর গ, কোন সংগঠনের শেয়ার আইনগতভাবে, সো এটা একটা সরকারি জিনিসের কথা বলছে, সেটা হচ্ছে পাবলিক মানে তোমার কি সরকারি বিষয়টাই বলছে, এটা আইনগতভাবে দেখতে হয়, ঠিক আছে। কোনো একটা তুমি জিনিসের মধ্যে কি শেয়ার নিচ্ছ, সেটা হচ্ছে তোমার অবশ্যই কি পাবলিক লিমিটেড কোনো কোম্পানি, ঠিক আছে। তো ওই পিএলসি যেগুলো থাকে আর কি, পাবলিক লিমিটেড কোম্পানি, সেগুলোতে তোমার কি করতে হবে, অবশ্যই এটা আইনগত ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ আইনগতভাবে শেয়ারটাকে কি করতে হবে, তোমার হস্তান্তর করতে হবে, না হলে এটার মালিকানা নিয়ে অনেক বেশি ভেজাল হইতে পারে, ঠিক আছে, এটাই বলছে। হ্যাঁ মবাসিরা ভালো অবশ্যই ভালো। আচ্ছা, নিট খাজনা নির্ধারণের সূত্র কোনটি, এইগুলো সূত্র জাস্ট একবার করে পড়ে রাখলেই হয়, তোমরা এখনো পড়ো নাই, আমি অনেকেই জানি। এই 22 অ্যান্সার তোমরা করবা, দেখি কে অ্যান্সারটা সঠিক দিতে পারে, আমি দেখবো কে অ্যান্সার সঠিক দিতে পারে 22 অ্যান্সারটা। জলকাব্য, যদি তোমাদের টেস্ট পেপার আস্তে আস্তে এক্সাম শেষ হয়ে যায়, তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি না থাকো ভাইয়া, তোমরা অবশ্যই ভর্তি হতে পারো, তোমাদের টেস্ট পেপার ক্রয় করতে হবে না, টেস্ট পেপার কেনার দরকার নেই, কারণ টেস্ট পেপার যা করানো লাগবে সব আমরাই করাই দিব, ঠিক আছে। অন্তত আমি তো আমার দিক দিয়ে সেও তোমাকে বলে দিচ্ছি যে না, অর্থনীতি যা পড়তে হবে সব আমি তোমাকে পড়াই দিব ইনশাআল্লাহ।
ওকে, বাইশের বি। ওকে, আচ্ছা শারজিয়ার অ্যান্সার ঠিক আছে, মমতাজ খাতুনের অ্যান্সার মমতাজ খাতুন, হ্যাঁ মমতাজ খাতুনের অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে। আর তোমার বাসা কোথায়? তোমাদের টেস্ট পেপার আসতে এতক্ষণ সময় লাগবে মানে আমি বুঝলাম না কি ঘটনাটা কি, কোথায় বাসা, মানে বাসাটা কোথায়? ওকে, 22-এর অ্যান্সার কি হবে? 22-এর অ্যান্সার হবে খ, ঠিক আছে। 22-এর অ্যান্সার তোমরা যেটা দিছো, হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে। টিআর থেকে টোটাল রেভিনিউ থেকে, টোটাল রেভিনিউ থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ যাবে, কি থাকে এখানে থাকে? টোটাল ফিক্সড কস্ট থাকে, প্লাস তুমি যে মুনাফাটা অর্জন করছিলে সেই পাই, এই পুরোটা তোমার কি? এই পুরোটা হচ্ছে তোমার নিট খাজনার অ্যান্সার, ঠিক আছে। এটা কি নিট খাজনার অ্যান্সার তোমাদেরকে বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা তোমাদের ভর্তি হয়েছো, ওকে। যারা এখনো ভর্তি হওয়া নাই জলদি ভর্তি হয়ে যাও, জলদি ভর্তি হয়ে যাও। হ্যাঁ, আপাতত এক্সাম আসলে 7 জুন থেকে, জানি না কি অবস্থা হবে, আমি আশা করব তোমরা অবশ্যই সবাই ভালো রেজাল্ট করবা, ঠিক আছে। বাট পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে, পড়াশোনা করতে হবে। ওকে, কোনো প্রকার পরিশ্রম ছাড়া ভূমি থেকে হঠাৎ করে অতিরিক্ত অর্থ অর্জিত হলে তাকে কি বলে? খাজনা, নিম খাজনা, অর্থনৈতিক খাজনা, অনুপার্জিত খাজনা। অনুপার্জিত মানে তুমি উপার্জন করতেছো না, বাট কি অর্জন হয়ে যাচ্ছে, অনুপার্জিত খাজনা। সেটা হচ্ছে কি, তোমার ধরো একটা কোথাও একটা তুমি একটা রিসোর্ট দিয়ে রাখছো, বাট সেখানে তোমার লোকজন আসতেছিল না, হঠাৎ করে কি হলো, তোমার ডিমান্ড এরকম ছিল। তো এখানে ভাইয়া এটা কি রেখা? এটা হচ্ছে সাপ্লাই রেখা। এগুলো প্রত্যেকটা ক্লাসে বুঝাই দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস বুঝাই দিছি। সো এখানে আসলে আমি তোমাকে এটা বুঝাইতে পারবো না কিভাবে হইলো, বাট বলতেছি আমরা ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির যোগান সীমাবদ্ধ, অর্থাৎ আমি একটা বিল্ডিং তুলছি, ওই বিল্ডিংটা আমি প্রতিদিন ভাঙবো না একবারই, তো এটা আমার কি? সীমাবদ্ধ। আমার ডিমান্ড ছিল এতটুকু, ঠিক আছে। আমি দাম নির্ধারণ করে দিছি যে আমার রিসোর্টে আসলে আপনারা দিনে অথবা কি বললাম 1000 টাকা করে দিতে হবে, ঠিক আছে, 1000 টাকা। সো হঠাৎ করে কি হলো, আশেপাশে অনেকগুলো ধরো অনেক সুন্দর একগুলো হচ্ছে তোমার কি কি বলতে পারি আমরা, ধরো হচ্ছে ট্রাভেল করার অনেক কিছু আছে, তোমার রাইড যুক্ত হলো অনেক কিছু, মানে সুন্দর একটা জিনিস, জায়গা দেখার মতো জায়গা তৈরি হয়েছে, পার্ক তৈরি হলো, অনেক কিছু তৈরি হলো। তো দেখা যাচ্ছে কি, মানে আমার রিসোর্টে মানুষজন বেশি আসতেছে, আমার ডিমান্ড বেড়ে যাচ্ছে। সো হঠাৎ করে আমার ডিমান্ডটা যদি বেড়ে যায়, তখন আমি কি করবো? অটোমেটিক আমার কি জায়গাটা দাম বাড়িয়ে দেবো, বলবো কি এখন আমাকে 2000 টাকা করে দিতে হবে, পার নাইট 2000 টাকা করে আপনাকে কি দিতে হবে? টাকা দিতে হবে, ঠিক আছে। ওকে, তো এইভাবে কি, এটা কি রৌমারি? রৌমারি তো আমার চেনা চেনা লাগতেছে নামটা। ওকে, রৌমারি কি এই সাইডে না, উত্তরবঙ্গের দিকে না নাকি? ওকে, আচ্ছা তাহলে এটা কি হবে? এটা কি হবে? এটা আমার কি, আমি নতুন করে কিছুই করতেছি না, বাট আমার কি উপার্জন হয়ে যাচ্ছে, অনুপার্জিত। মানে আমি কোনো কিছু করতেছি না, বাট আমার উপার্জন হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম, ঠিক আছে। আচ্ছা, খাজনা অধ্যায় অধ্যয়ন করে শিক্ষার্থীরা জানতে পারে, খাজনা অধ্যায় অধ্যয়ন করে শিক্ষার্থীরা কি জানতে পারে? প্রকৃতির দান ভূমি থেকে খাজনার উৎপত্তি, মানুষের সৃষ্টি বস্তু থেকে নিম খাজনার উৎপত্তি, সকল উপকরণ থেকে অর্থনৈতিক খাজনার উৎপত্তি। নিচের কোনটি সঠিক? এগুলো হ্যাঁ কুড়িগ্রামে এদিকে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারটা হবে সবগুলোই। প্রকৃতির দান ভূমি থেকে খাজনার উৎপত্তি, অবশ্যই হ্যাঁ, এটা থেকে খাজনার উৎপত্তি। এরপরে মানুষের সৃষ্টি বস্তু থেকে নিম খাজনার উৎপত্তি, ওকে ঠিক আছে। সকল উপকরণ থেকে অর্থনৈতিক খাজনার উৎপত্তি, এগুলো সবগুলোই সঠিক। তো অ্যান্সার কি? ঘ। আচ্ছা অ্যান্সার ঘ দেওয়া ছিল। ওকে, একটি দেশের ভোগ ব্যয় 250 কোটি টাকা। এইবার ময়নারা অ্যান্সার করেন, এটার অ্যান্সার করেন। 25-এর অ্যান্সারটা করবেন আপনারা, 25-এর অ্যান্সারটা করবেন, জলদি করেন, জলদি জলদি করেন, অ্যান্সার করেন। একটি দেশের ভোগ ব্যয় 250 কোটি টাকা, ভোগ ব্যয় বলতে সি বুঝাচ্ছে 250 কোটি টাকা। বিনিয়োগ ব্যয় ইনভেস্টমেন্ট 100 কোটি টাকা। কনজামশন গেল সরকারি, এবার সরকারি ব্যয় অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে 100 কোটি টাকা। আর হচ্ছে কি মূলধন অবচয়জনিত ব্যয়, যেটাকে আমরা বলে থাকি সিসিএ, ইজ ইকুয়াল টু 50 কোটি টাকা। এবার 25-এর গ, অনেকে অ্যান্সার করছে 25-এর গ। ওকে, কে অ্যান্সার করছে এটা? গোজো, গোজো। আচ্ছা গোজো, এটা কি তোমার অ্যানিমে ক্যারেক্টারের নাম রাখছো? মানে প্রোফাইল পিকচারের সাথে নাম মিলতেছে না, তো এই জন্য বললাম আর কি, দুঃখিত। আচ্ছা, তো এটা কি হবে? মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি, জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। সো আর প্লাস হচ্ছে এক্স মাইনাস এম। সো এখানে আমাদের এক্স মাইনাস এম নাই, সো আমরা এক্স মাইনাস এমটাকে স্কিপ করব। তাহলে আমাদের থাকে তিনটা জিনিস, সি প্লাস আই প্লাস জি। তাহলে 250, 100 প্লাস 100 কত হয়? 100 প্লাস 100 করলে কত হচ্ছে? আমাদের আসতেছে 450, 450 কোটি টাকা। সো হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, গোজের অ্যান্সার ঠিক আছে।
অ্যান্সার ঠিক আছে, 25-এর গ হবে। তারপরে বলছে কি, অ্যান্সার গ পাইলাম। নিট দেশজ উৎপাদনের ক্ষেত্রে, এখন নিট দেশজ উৎপাদন মানে হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট এনডিপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস সিসিএ। এখন কথা হচ্ছে জিডিপি মানে আবার সি প্লাস আই প্লাস জি, যেটা আমরা বের করছি, মাইনাস সিসিএ। ঠিক আছে, এখন দেখো কি বলছে কি, নিট দেশজ উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক? 250, 100 আর 100 এটা হচ্ছে জিডিপি ছিল, এটা কিন্তু এনডিপি না, সো এটা ভুল। এখানে বলছে কি, এই যে এটা পুরোটাই জিডিপির মান, সো জিডিপি থেকে আমি মাইনাস করতেছি সিসিএ, তার মানে এটা ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার। এখানে বলছে কি, সূত্রটা দিয়ে দিচ্ছে সি প্লাস আই প্লাস জি মাইনাস 50 মানে হচ্ছে সিসিএ, তার মানে এখানে আমাদের অ্যান্সার কোনটা সঠিক হবে? 2 আর 3, 2 আর 3 কি অ্যান্সার সঠিক, 2 আর 3-এর আনসার সঠিক, অর্থাৎ এটা হচ্ছে গ। এটার অ্যান্সার কি হবে? গ হবে। 26-এর আনসার কি হবে? 26-এর আনসার হবে গ। ঠিক আছে, 26-এ গ। ওকে, ফিশারের প্রাথমিক বিনিময় সমীকরণ। ফিশারের সমীকরণের সূত্রটা হচ্ছে এমভি ইকুয়াল পিটি, আমরা যেটা পড়ে আসছি। মানে এমভির মধ্যে আবার পার্থক্য আছে, সেটা হচ্ছে ব্যাংকের যে জায়গাটা থাকে সেটা হচ্ছে এম ড্যাশ ভি ড্যাশ, যেটা আমরা বলে থাকি পিটি, এটাও হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে কি বলছে, প্রাথমিক বিনিময় সমীকরণ। প্রাথমিক বললে এটা আর হবে না, প্রাথমিক বললে এটা হবে না, বেসিক জিনিস হবে এইটা। তো এখানে কি আছে, পিটি ইকুয়াল এমভি, ওই এমভি ইকুয়াল পিটি সেম কথা। ঠিক আছে, এমভি ইকুয়াল পিটি দেওয়া আছে, এটা সঠিক। এটা তো প্রাথমিক না, কারণ এখানে ব্যাংকের হিসাবটা চলে আসে। সো প্রাথমিকটা উপরেরটা, নিচেরগুলো ভুল, নিচেরগুলো হবে না। তবে এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার কি হবে? এই গল্প কেন, সবাই এতজন ক্লাস করে তোমরা অ্যান্সার দাও না কেন? অ্যান্সার করো, আনসার করো। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ক। এটার অ্যান্সার কি হবে? আমাদের 28-এ অ্যান্সার পাইছি ক। এখন এই আরেকবার, যারা এখনো দেখো নেই কোর্সে ভর্তি হইতে কিভাবে কি করতে হবে, তোমাদের জন্য সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। তো তোমরা শুধুমাত্র ইবিআই যদি ভর্তি হও 1399 টাকা, যদি গ্রুপ আর সাবজেক্ট সহ সবগুলোতে ভর্তি হও তাহলে সেখানে তোমরা কি পাবা? সেখানে তোমরা কি পাবা? তোমরা 1999 টাকা পেয়ে যাচ্ছ, সাথে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা আমরা খুবই মানে পিছিয়ে থাকি, সেটা আমরা এখন বুঝবো না, সে যখন আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট হব, অর্থাৎ অ্যাডমিশনের ক্লাস করতে যাব, তখন আমরা বুঝতে পারবো। সো এখানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সটা গিফট কোর্স হিসেবে পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা এক্সাম ব্যাচ পেয়ে যাচ্ছ ফ্রিতে, ভাই অনেক কিছুই পাচ্ছ। সো এই জিনিসগুলো আশা করবো তোমরা মিস করবা না, মিস করলে তোমাদের লস। ঠিক আছে, তোমাদের লস। স্টুডেন্ট কিন্তু আমাদের ভর্তি হবেই, ঠিক আছে, বাট তুমি যদি না হও, এটা তোমার ক্ষেত্রে তোমার এক সময় গিয়ে তোমাকে এটা ভুগতে হবে। বাট হ্যাঁ, মানে এনে যে এখানে ভর্তি হতে হবে, তুমি অন্য যে কোনো প্ল্যাটফর্মে চাইলে তুমি ভর্তি হতে পারো, যে যাদের মানে পড়াশোনা তোমার কাছে ভালো লাগবে অবশ্যই সেখানে ভর্তি হবা। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে যারা অ্যাডমিশনে ভর্তি হবা, অবশ্যই ডিওআইসি ব্যাচ আমাদের আছে এখানে, প্রি অ্যাডমিশন ব্যাচ। তো আমরা দেখলাম, এগুলো দেখে ফেলছি, বলে দিছি তোমাদেরকে। আচ্ছা, অর্থের মূল্যের সূত্রটা কি? এই সূত্রটা আমরা দেখব, সেটা হচ্ছে ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু 1/p, এই সূত্র। তো 1/p এটা সঠিক, অর্থের মূল্যের সূত্র সঠিক আছে। 2/2p, তো 2 ডিভাইডেড বাই 2p, বিষয়টা কি দাঁড়াইলো? যে লাউ সেই কদু, যে লাউ সেই কদু, তার মানে 1/p দাঁড়াচ্ছে। এখানে কিছু নাই মানে এখানে 1 আছে একটা, অবশ্যই কোনো কিছু নাই মানে এখানে 1 আছে না, আছে না? তাহলে এটাও সঠিক, মানে ওই জিনিসটাকে জাস্ট ঘুরায় পেঁচাই দিছে। আর 2 গুণন 2p, তো 2 গুণন 2p মানে হচ্ছে 4p, বাট এটা কি আমাদের সূত্রের মধ্যে পড়ে না, সো এটা ভুল। 29-এর অ্যান্সারটা কি? 29-এর অ্যান্সারটা হচ্ছে তাহলে 1 আর 2, 29-এর ক। এখন তোমাদের জন্য লাস্ট এমসিকিউ, আজকের লাস্ট এমসিকিউ, এটা কিন্তু ক অ্যান্সার। ঠিক আছে, সো এটা অ্যান্সারটা দেখো, অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অনলাইনের জন্য কি লাগবে? মোবাইল নেটওয়ার্ক, স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট লাইন। আজকে কিন্তু তোমাদের অনেক কিছু বলে দিলাম। ঘুমান না কয়দিন ধরে? না ঘুমাই না, বিষয়টা এরকম না, ঘুমাই, বাট অল্প সময় ঘুমানো হয়, অনেক সময় ঘুম হয় না। সো এগুলো আসলে ম্যাটার করে না, বাদ দাও ওইগুলো। যখন ঘুম মানুষের ধরলে অবশ্যই ঘুমাবে, হ্যাঁ শরীর একটু খারাপ জন্য এরকম মনে হচ্ছে, বাট তুমি পড়াশোনা দেখো, আমি পড়াশোনায় এনার্জি কিন্তু কম নেই। ঠিক আছে, সো এনার্জি কিন্তু ঠিকই আছে। সো এখন কথা হচ্ছে তোমরা কি অ্যান্সার করতে পারবা এটা? 30 অ্যান্সারটা করো, লাস্ট এমসিকিউ। আমরা আশা করি আমরা অনেক সুন্দরভাবে পড়ে ফেলছি, অনেক কিছু বুঝাইতে পারছি। আর তোমাদের থেকে একটাই রিকোয়েস্ট থাকবে এখন, 30-এর ডি, হ্যাঁ অনেকে বলছো 30-এর ঘ, ওকে অ্যান্সারটা আমি নিলাম, 30-এর ঘ ইন্টারনেট লাইন। ওকে, তো আমার কথা, তোমরা জাস্ট একটু রিভিউ দিবা, মানে বলতে পারো আজকের ক্লাসটা কেমন হয়েছে, অর্থাৎ আমি যে এমসিকিউগুলো পড়াইলাম তোমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? তোমরা যারা ক্লাসটা করতেছো তোমাদের কি অবশ্যই লাভ হয়েছে নাকি ক্ষতি হয়ে গেল, বিষয়টা আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, তো এই ছিল আজকের আনসার। আমাদের পড়াশুনো আমরা এইভাবেই তোমাদের আজকে জাস্ট একটা কলেজের ক্লাস এমসিকিউ পড়াইলাম, বাট বিষয়টা এমন না
যে শুধুমাত্র একটা কলেজেরই পড়াবো, সবগুলো কলেজ থেকে যা যা ইম্পর্টেন্ট, যতটুকু ইম্পর্টেন্ট তোমরা পড়বা দেখবা অল্প একটু, বাট আমাদেরকে অনেক কিছু পড়ে আসতে হবে, অনেক কিছু অ্যানালাইসিস করে আসতে হবে, কোনটা তোমাদের পড়ালে তোমাদের উপকার হবে, কোথা থেকে কমন আসতে পারে, সো এই বিষয়গুলো আমাদেরও দেখতে হবে, ঠিক আছে। সো এই জন্য তোমাদের থেকে এখানে আমাদের কি পরিশ্রমটা বেশি থাকে। সো তোমরা জাস্ট একটু অল্প একটু এফোর্ট দাও, তোমরা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। তোমাদের জন্যই এগুলো, ঠিক আছে। আচ্ছা, তো এই বিজনেস মাইন্ডেড না হয়ে একটু জাস্ট কল্পনা করে দেখবা, চিন্তা করে দেখবা টিচার্সরা কি আসলে স্টুডেন্টদের জন্য কি মানে ভাবতেছে নাকি ভাবতেছে না, ঠিক আছে। হ্যাঁ, লাভ হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, রিমা যদি একটু লাভ হয়, আশা করি লাভ হয়েছে, কারণ এখানে আমি অনেক কিছু পড়াইছি যেগুলো তোমরা কনফিউজ ছিল, মনে হচ্ছিল যে ভুল হচ্ছে, আমরা পারতেছি না, তোমরা কিন্তু অনেক কিছু ভুল করে আসছো, আবার অনেকগুলো তোমরা মিলাতে পারো নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর একটা ক্লাস মাত্র এরকম আরও 16টা ক্লাস পাবো আমার থেকে ইকোনমিক্সের। 16টা মানে যে শুধু 16টা, বিষয়টা এমনও না। যেহেতু এমসিকিউ সলভিং ক্লাস আর সিকিউ থাকবে, সো আমি এগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকদিন যে বড় অধ্যায়গুলো আছে সেগুলো একটা অধ্যায় প্রত্যেকদিন একদিন করে দেখাই দিব, আর যেগুলো ছোটো অধ্যায় আছে সেগুলো হয়তো বা দুইটা অধ্যায় একসাথে দেখাই দিতে পারি, ঠিক আছে। আশা করি ভালো কিছুই হবে। ওকে, ধন্যবাদ মারিয়া। ওকে, সানজিদা ইয়াসমিন রিমা, তোমার প্রথম ক্লাস ছিল, হয়তো তুমি নাও বুঝতে পারো, কারণ কি আমি এগুলো বেসিক যাদেরকে আগে থেকে পড়াইছি তাদের কাছে এগুলো পানি পান্তা। তো তোমার যদি আগে থেকে বেসিক ভালো থাকে তাহলে তুমি বুঝতে পারবা। আমি কিন্তু অনেক ফাস্ট কথা বলতেছি, ঠিক আছে, কারণ ক্লাসটা আমাদের টাইমের মধ্যে শেষ করতে হবে, বা তোমাদেরও বুঝতে হবে, ঠিক আছে। মাদ্রাসাগুলো কবে করাবেন? সবই করাবো। শোনো, একটা কথা বলি, তুমি অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকলে এটা যে কোনো বোর্ডে আসুক, যে কোনো কলেজে আসুক, যে কোনো মাদ্রাসায় আসুক, এটা তো কোনো ফ্যাক্ট না, এটা তো ফ্যাক্ট না, কারণ আমি তো বেসিক জানি, সো আমি পারি এটা, তাই তো, এটাই তো মেইন কথা। তো আমি একটা জিনিস প্রত্যেকটা ক্লাসে বলি, বেসিক ম্যাটার। বেসিক যদি তুমি পড়ো, বেসিক ম্যাটার্স অবশ্যই, তো বেসিক তোমাকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে, টাটা।